So, okay, we are back. সবাই আসছেন ব্রেক থেকে? জি স্যার। ওকে, আজকে হচ্ছে আমরা স্টার্ট করবো চ্যাপ্টার 6, which is related to errors and correction to accounting records and financial statements. আচ্ছা, চ্যাপ্টার 1 পড়লাম, 2 পড়লাম, 3, 4, 5 হচ্ছে গাউস সামদানি স্যারের পার্ট। আপনারা কি ওনার সাথে ওইগুলো পড়ছেন চ্যাপ্টার 3, 4, 5? বিকজ আমরা আজকে 6 স্টার্ট করতেছি। 3, 4, 5 কি ডান? এনিওয়ান? আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, 3, 4, 5 স্যার একটু এক সেকেন্ড একটু চেক করে নিই স্যার। ওকে ওকে, ফাইন। না, সমস্যা নাই, মানে আমাদের কোনো একটা খুব একটা সমস্যা হবে না, আমরা এই চ্যাপ্টার থেকেও দেখতে পারবো যদি নাও হয়। আচ্ছা, এই চ্যাপ্টারে হচ্ছে আমরা দেখবো মেইনলি রিকনসাইলিং Yes, sir. এক্সটার্নাল ডকুমেন্ট। 3, 4 সামদানি স্যার পেয়েছেন। ওকে, 3, 4, 5 ডান তাহলে, না? ওকে, আমরা ব্যাংক রিকনসিলিয়েশন দেখবো, এরর এবং এররের কারেকশন দেখবো এই চ্যাপ্টারে। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট টপিক ইজ রিকনসাইলিং টু এক্সটার্নাল ডকুমেন্টস। হ্যাঁ, তো এক্সটার্নাল ডকুমেন্টের সাথে কি রিকনসাইল করতে হবে? আমাদের ইন্টারনাল ডকুমেন্ট। তো নর্মালি কোথায় রিকনসিলিয়েশনের দরকার হয়? আমাদের হচ্ছে যে জায়গাতে সাবলেজার আছে সেটা এবং ব্যাংক অ্যাকাউন্ট, এই দুটো হচ্ছে ইউজুয়ালি আমাদের রিকনসিলিয়েশন করতে হয়। হ্যাঁ, তো এখানে আমাদের প্রথমে যেটা জানা দরকার যে কোনটা নমিনাল লেজার এবং কোনটা হচ্ছে সাবলেজার অথবা পার্সোনাল অ্যাকাউন্ট। নমিনাল লেজার হচ্ছে এরকম যে ট্রেড রিসিভেবল ইটসেলফ, এটা একটা হচ্ছে জেনারেল লেজার বা জিএল অথবা নমিনাল লেজার। এখন ট্রেড রিসিভেবল তো আপনি অনেকগুলা পার্টির সাথে আপনার সেলস থাকতে পারে, ক্রেডিট সেলস। যেমন কাস্টমার এ এর কাছে বিক্রি করতে পারেন বি, সি। তাহলে আপনি কাস্টমার এর জন্য হচ্ছে একটা যার মানে কি বলে এটাকে লেজার রাখলেন, বি এর জন্য একটা লেজার, সি এর জন্য একটা লেজার। এই যে কাস্টমার ওয়াইজ আপনি যে লেজার গুলা রাখতেছেন ইন্ডিভিজুয়াল নেমে, এগুলাকে বলে সাবসিডিয়ারি লেজার অথবা সাব লেজার অথবা পার্সোনাল লেজার। হুম, এই সবগুলার সামেশনই হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল এর মেইন লেজার বা জেনারেল লেজার। ধরেন আপনার একটা ট্রানজেকশন হচ্ছে কি 1/1 তারিখে যে আপনি 3000 টাকা ক্রেডিট সেলস টু কাস্টমার এ। তাহলে এসএপি তে বা যে কোনো কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমে জার্নাল এন্ট্রি পড়বে হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট এ ডেবিট, মানে রিসিভেবল এন্ড সেলস ক্রেডিট। তাহলে কাস্টমার অ্যাকাউন্ট এ নামের আলাদা একটা লেজারে আপনার রিসিভেবলটা শো করবে, সেলস ক্রেডিট হবে এখানে। ধরেন আপনি 8 তারিখে আরেকটা সেলস করলেন, ক্রেডিট সেলস, ওটা কাস্টমার বির সাথে। তাইলে প্রাইমারিলি যে জার্নাল এন্ট্রিটা পড়বে সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল কাস্টমার বি ডেবিট সেলস ক্রেডিট 8000 টাকা। এবং একটা সার্টেন টাইমের পরে, ধরেন একটা মান্থলি বা ডেইলি, আপনার এই কাস্টমার লেজার গুলা বা সাবসিডিয়ারি লেজার গুলার সাম ট্রান্সফার হবে অটোমেটিক্যালি অ্যাকাউন্টস রিসিভেবলের লেজারে। 1 তারিখে আপনি 3 জনের কাছে বিক্রি করছেন, এ এর কাছে 3000, বি এর কাছে 5000, সি এর কাছে 7000। 1 তারিখে ডে এন্ডে তাহলে আপনার টোটাল রিসিভেবলের ব্যালেন্স কত? 5, 7, 12 আর 3, 15,000 টাকা। সিমিলারলি 31 তারিখে হচ্ছে আপনি কি কার কাছে বিক্রি করছেন? 27,000 টাকা। এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স আর কি, কারণ আপনি পুরা মাসে যার কাছে যত বিক্রি করছেন মাইনাস পেমেন্ট করছেন সেটা। এখানে ক্রেডিট পাশে 3000 টাকা কাস্টমার এর আছে, মানে কি ওর কাছ থেকে আপনি 1 তারিখে যেটা বিক্রি করছিলেন সেটা রিকভার করছেন, ক্যাশ ডেবিট, কাস্টমার অ্যাকাউন্ট এ ক্রেডিট। তাহলে এই যে আমরা প্রত্যেকটা কাস্টমার ওয়াইজ ইন্ডিভিজুয়ালি লেজার রাখলাম, এগুলাকে বলে সাবসিডিয়ারি লেজার। তাহলে দিন শেষে এটা কেন দরকার? এটা দরকার হচ্ছে আমাদের
কয়েকটা পারপাজে। একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যানালাইটিক্স এর জন্য। ধরেন আপনি ব্যবসা যে করেন, সব কাস্টমার তো ইকুয়ালি প্রফিটেবল না, ইকুয়ালি ক্রেডিবলও না, সবার ক্রেডিট রেটিংও সেম না। হ্যাঁ, সবার সাথে বিজনেসের ভলিউমও সেম না। আপনি ইন্ডিভিজুয়ালি যদি কাস্টমারের পারফরমেন্স অ্যানালাইসিস করতে চান, তাইলে আপনি যদি সিঙ্গেল একটা অ্যাকাউন্টস রিসিভেবলের লেজার থাকতো, দ্যাট উড নট বি হেল্পফুল। ওইখান থেকে ম্যানুয়ালি ভাগ করে করে রিমার্কস লিখে বাইর করতে হতো কোনটা কার সাথে কয় টাকা কি। বাট সিন্স উই হ্যাভ সাবসিডিয়ারি লেজার, we can at any given point in time easily perform this kind of analysis, যে কার হচ্ছে সাথে আমার ভলিউম বেশি, ব্যবসা বেশি, কার সাথে আমার ক্যাশ ট্রানজাকশন বেশি, কার হচ্ছে ক্রেডিট ওয়ার্দিনেস ভালো, মানে তাড়াতাড়ি টাকা ফেরত দেয়, হ্যাঁ, কে হচ্ছে মাসের শেষের দিকে বেশি অর্ডার দেয়। এই অ্যানালিটিক্স গুলো পসিবল বিকজ ইউ হ্যাভ মেইনটেইন সাবসিডিয়ারি লেজার্স, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, at any given point in time আপনার এক্সটার্নাল ডকুমেন্ট মানে সাপ্লায়ার স্টেটমেন্টের সাথে আপনার ইন্টারনাল রেকর্ডকে রিকনসিলিয়েশন করতে হয়, হইতে পারে। ধরেন আপনার বুকসে বলতেছে যে আপনি ওর কাছে 42,000 টাকা পান বা 27,000 টাকা পান। হোয়াট ইফ সে বলতেছে যে না, 27,000 না, আপনি 20,000 টাকা পান। তা তখন একটা ডিসপিউট হইতে পারে না? ওই ডিসপিউট গুলোর রেজলিউশন এবং আপনার অ্যাকাউন্টিং রেকর্ডের সাথে এক্সটার্নাল সাপ্লাই স্টেটমেন্টের রিকনসিলিয়েশনের জন্য এই সাবসিডিয়ারি লেজার গুলা মেনটেন করা নেসেসারি। জাস্ট গিভ মি এ মোমেন্ট। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে এই সাবসিডিয়ারি লেজার গুলা কোথায় কোথায় হইতে পারে, কোন কোন জায়গাতে আমরা রাখি? আমরা ভেন্ডরের ক্ষেত্রে বা সাপ্লায়ারের ক্ষেত্রে রাখি, মানে হচ্ছে যাদের কাছ থেকে আমরা পারচেজ করি, তাই না, মানে অ্যাকাউন্টস পেয়েবল। আমরা কাস্টমারের সাথে রাখি, মানে অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে। ফিক্সড অ্যাসেটের সাথেও রাখি। ফিক্সড অ্যাসেটে যেমন হচ্ছে আপনার শুধুমাত্র ধরেন বিল্ডিং এর জন্য একটা অ্যাকাউন্ট থাকতে পারে, ভেহিকেলস এর জন্য একটা অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার ল্যাপটপের জন্য থাকতে পারে, হ্যাঁ, তারপরে অফিস ইকুইপমেন্টের জন্য থাকতে পারে, মেশিনারির জন্য থাকতে পারে, হ্যাঁ, আর হচ্ছে ব্যাংকের জন্য থাকতে পারে। যেমন বিভিন্ন ব্যাংকের জন্য বিভিন্ন অ্যাকাউন্ট, এবং একই ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টের জন্য আপনি বিভিন্ন জিএল রাখতে পারেন, জেনারেল লেজার, সাব লেজার। দিন শেষে আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে সাব লেজারের টোটালটা যাতে আমাদের জেনারেল লেজারের সাথে বা নমিনাল লেজারের সাথে ম্যাচ হয়, এটা পারফর্ম করতে হবে। সেকেন্ডলি, আমাদের এক্সটার্নাল স্টেটমেন্টের সাথে এই ইন্টারনাল ব্যালেন্স কনফার্মেশন বা ম্যাচিংটা পারফর্ম করতে হবে। যেমন আপনারা যখন অডিট করেন, আপনারা কি কি নেন? কনফার্মেশন নেন না? ব্যাংক কনফার্মেশন এবং অ্যাকাউন্টস রিসিভেবলের কনফার্মেশন, এটা অডিট প্রসিডিউর না একটা? যারা অডিটে আছেন জি স্যার। তারা স্টার্টই তো করছেন এভাবে যে আপনার ট্রেজারি নিয়ে কাজ করেন ইউজুয়ালি। তখন আমরা কি করি? ব্যাংক কনফার্মেশন সেন্ড করি না? ব্যাংকে বলি যে কনফার্ম করো তোমার সাথে আমার কত টাকা রিসিভেবল বা ব্যালেন্স আছে। সামটাইমস ব্যাংকের সাথে ব্যাংক কনফার্মেশন যেটা পাঠায় সেটার সাথে ক্যাশ এট ব্যাংকের অ্যাকাউন্ট মানে অ্যামাউন্ট ম্যাচ করে না। সেক্ষেত্রে আপনারা কি করেন? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দেখেন না জি যে স্যার। কেন ম্যাচ করতেছে না, এটার গ্যাপ কি। সিমিলারলি, আমরা তো পেয়েবল রিসিভেবল কনফার্মেশনও সেন্ড করি, দে হ্যাভ টু কনফার্ম হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট ওড টু দেম অথবা ওড বাই দেম। তারা কনফার্ম করে, তাদের স্টেটমেন্টের সাথে আমরা আবার ইন্টারনালি কোনো গ্যাপ থাকলে সেটা রিকনসিলিয়েশনে দেখি। ফিক্সড অ্যাসেটটা নরমালি থার্ড পার্টির কাছে কিছু পাঠানোর নাই, কোম্পানি চাইলে সে নিজে সাবলেজার মেনটেন করতে পারে। ওকে, তাহলে আমাদের কি হবে যে আমরা কোনো ডিফারেন্স পাইলে সেটা এক্সটার্নাল ডকুমেন্টের সাথে ভেরিফাই করতে পারি। এক্সটার্নাল ডকুমেন্ট হতে পারে সাপ্লায়ার স্টেটমেন্ট, কাস্টমার স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট। তারপর আমরা দুইটা মেইন রিকনসিলিয়েশন এই চ্যাপ্টারে শিখবো। একটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, যেটা মানে হচ্ছে ইউজিং ব্যাংক স্টেটমেন্ট টু রিকনসাইল দ্য অ্যাকাউন্টিং রেকর্ড অফ ব্যাংক ব্যালেন্স। তাহলে আমরা যে ব্যবসার মধ্যে আমাদের লিখি যে ক্যাশ এট ব্যাংক, এই নামে একটা অ্যাকাউন্ট থাকে অথবা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেইখানে ধরেন 100 টাকা থাকলে রিয়েল টাইম বা এট এনি গিভেন পয়েন্ট ইন টাইম আমার ব্যাংক স্টেটমেন্টেও 100 টাকাই থাকবে, থাকা উচিত, যদিও এটা রেয়ারলি থাকে। কারণ অনেকগুলা ইভেন্ট হয়, যেগুলা কিছু হচ্ছে রিকনসাইলিং ইভেন্ট, কিছু হচ্ছে অ্যাডজাস্টিং ইভেন্ট, যেগুলার কারণে ব্যাংক ব্যালেন্স এবং আমাদের অ্যাকাউন্টিং রেকর্ডের মধ্যে গ্যাপ থাকে। সেই গ্যাপটা
আইডেন্টিফাই করা এবং দুইটা ম্যাচিং করাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। সিমিলারলি সাপ্লায়ার স্টেটমেন্ট রিকনসিলিয়েশন মানে কি, আমাদেরকে যারা সাপ্লাই করে গুডস অ্যান্ড সার্ভিসেস তারা আমাদের কি পেয়েবল, তাই তারা হচ্ছে আমাদেরকে স্টেটমেন্ট পাঠায় বিভিন্ন সময় যে আমরা তাদেরকে কত টাকা দিতে হবে, সে টাকাটা পাঠায়, সেটার সাথে আমরা আমাদের ইন্টারনাল অ্যাকাউন্টে একটা রিকনসিলিয়েশন করি, যেটাকে বলে সাপ্লায়ার স্টেটমেন্ট রিকনসিলিয়েশন। অপোজিটটা হইতে পারে কাস্টমার স্টেটমেন্ট রিকনসিলিয়েশন। এই রিকনসিলিয়েশনটা আমরা আমাদের এই চ্যাপ্টারে দেখব। তাহলে সাপ্লায়ার স্টেটমেন্টটা কি? সাপ্লায়ার স্টেটমেন্টটা হচ্ছে একটা ডকুমেন্ট যেটা স্পেসিফিক পিরিয়ডে দেখায় যে কাস্টমার আমাদের কাছ থেকে হচ্ছে কি কি জিনিস কিনছে, কত টাকার কিনছে এট দ্য স্টার্ট অফ দ্য পিরিয়ড, এবং ভ্যারিয়াস আদার ডকুমেন্টস। আদার ডকুমেন্টস মানে কি, আদার ট্রানজেকশন। একটা হতে পারে ফার্দার ইনভয়েস, মানে হচ্ছে আমরা আর কি কি বিক্রি করছি, ক্রেডিট নোট যেগুলো হচ্ছে রিফান্ড করা হয়েছে, অথবা পেমেন্ট। হ্যাঁ, এবং এই অ্যাডজাস্টমেন্ট গুলা করার পরে ওপেনিং ব্যালেন্স থেকে একটা ক্লোজিং ব্যালেন্স আসে, যেটা হচ্ছে কারেন্টলি আমরা আমাদের ইন্টারনাল ডকুমেন্টের সাথে রিকনসাইল করব। তাহলে দেখেন, সাপ্লাই স্টেটমেন্ট রিকনসিলিয়েশন বা কাস্টমার স্টেটমেন্ট রিকনসিলিয়েশন আসলে একই জিনিস, বাট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ টু ডিফারেন্ট এন্টিটি। আমার জন্য যারা আমার কাস্টমার, আমরা তো তাদেরই সাপ্লায়ার, তাই না? মানে যারা হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে আমরা তো তাদেরকেই সাপ্লাই দিই। তাইলে আমি যদি বলি তাদের অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন মানে কাস্টমার রিকনসিলিয়েশন, তাহলে তারা হচ্ছে আমার অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন করলে সেটা হয়ে যাবে কি ভেন্ডর রিকনসিলিয়েশন বা সাপ্লায়ার রিকনসিলিয়েশন। তাহলে সাপ্লায়ারের পার্সপেক্টিভ থেকে সাপ্লায়ার হচ্ছে কাস্টমারের কাছ থেকে স্টেটমেন্ট নেয়, আর কাস্টমার পার্সপেক্টিভ থেকে কাস্টমার সাপ্লায়ারের স্টেটমেন্ট নেয়, নিয়ে হচ্ছে তাদের ইন্টারনাল রেকর্ডের সাথে রিকনসাইল করে। এখন কেন এগুলোর মধ্যে গ্যাপ হবে? আমি ধরেন যে টাকা রেকর্ড করছি, লজিক্যালি ওর তো একই টাকা রেকর্ড করার কথা। হাউএভার কিছু কারণে গ্যাপ থাকতে পারে, ডিফারেন্স থাকতে পারে। সেগুলোর মেইন রিজন হচ্ছে ধরেন এরকম, একটা হচ্ছে আমরা একটা পেমেন্ট করলাম, অথবা আমাদের কাস্টমার আমাদেরকে পেমেন্ট করছে একটা, যেটা হচ্ছে আমরা রিসিভ করি নাই টাইম মতো। ধরেন আজকে এখন 9টা বাজে, আজকে আমরা বিজনেস ক্লোজ করে দিছি সন্ধ্যা 6টায়। ধরেন কেউ হচ্ছে 5টা 59 হচ্ছে ব্যাংক ট্রান্সফার করছে আমাদের, বা 6টার সময় করছে, অথবা 7টার সময় করলো আজকে। তাহলে কালকে সকালের ওপেনিং ব্যালেন্স সে আমাদেরকে কম দেখাবে না? সে তো বলবে যে আমি তো তোমার আজকে টাকা পাঠিয়ে দিছিলাম একটা অংশ, তাই তো তার কাছে আমাদের প্রতি পেয়েবল কম আছে, কারণ সে টাকা রিমিট করে দিছে কালকে। কিন্তু এই টাকাটা আমরা আনটিল টুমোরো পাই নাই বা আমরা জানি না। তাইলে এই টাইমিং গ্যাপের জন্য কিন্তু আমার কাছে তার কাছ থেকে রিসিভেবল অ্যামাউন্ট বেশি দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে ডিউ টু টাইমিং ডিফারেন্স, আমাদের সাথে তাদের একটা ডিফারেন্স বা মিসম্যাচ হতে পারে। সেকেন্ডলি হইতে পারে যে অ্যালোকেটিং এ পারচেসিং ইনভয়েস এগেইনস্ট দ্য রং সাপ্লায়ার। আমি হচ্ছে পারচেস করছি ধরেন সাপ্লায়ার এর কাছ থেকে, কিন্তু রেকর্ড করলাম সাপ্লায়ার বি নামে। তাইলে কিন্তু এ যখন আমাকে ব্যালেন্স কনফার্মেশন পাঠাবে তার সাথে আমার রেকর্ড মিলবে না, তাই না? 3 নাম্বার হচ্ছে ক্রেডিট নোট রেজ করা হয়েছে কিন্তু সেটা টাইমলি প্রসেস করা হয় নাই, অথবা ডেবিট নোট রেজ করা হয়েছে সেটাও প্রসেস করা হয় নাই। ডিসকাউন্ট নট অ্যাকাউন্টেড ফর কারেক্টলি। আমরা জানি যে ডিসকাউন্টের অ্যাকাউন্টিংটা হবে স্পেশালি ক্যাশ ডিসকাউন্টের ক্ষেত্রে যে এক্সপেক্টেড আউটকামের উপরে। যদি কোম্পানি মনে করে যে আমার রিসিভেবল পার্টি তারা হচ্ছে ডিসকাউন্টের অপরচুনিটিটা অ্যাভেল করবে, তাহলে তারা কিন্তু কম ভ্যালুতে মানে নেট অফ দ্যাট ডিসকাউন্ট সেলস রেকর্ড করে। কিন্তু অন দ্য অপোজিট সাইড আপনি যদি মনে করেন যে আপনি ডিসকাউন্ট অ্যাভেল করবেন না, তাহলে কিন্তু আপনি ফুল ভ্যালুতেই আপনার পারচেসটা রেকর্ড করতেছেন, তাইলে কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল এবং পেয়েবল দুজনের মধ্যে ডিফারেন্স হবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে যদি কোনো এরর হয়, এররটা হতে পারে ট্রান্সপোজিশন এরর। ট্রান্সপোজিশন মানে কি, আপনার পজিশন এক্স্যাক্টলি চেঞ্জ করে, মানে অপোজিট করে ফেলা আর কি। ধরেন আপনার 14কে 41 লেখা, অথবা ধরেন 25কে 52 লেখা, এরকম। অথবা ধরেন
167 কে 761 লেখা, মানে দুইটা ডিজিট যখন একটা আরেকটা প্লেস চেঞ্জ করে ফেলবে, ইন্টারচেঞ্জ করবে, তখন সেটাকে আমরা বলবো ট্রান্সপোজিশন হয়েছে। তাহলে অ্যামাউন্টে যখন কোনো কারণে কোনো ট্রান্সপোজিশন এরর হয়, হ্যাঁ, তাইলে কিন্তু আপনার একটা পার্টি যদি ওই এররটা করে, নট নেসেসারি যে আদার পার্টিও সেম এররই করবে, তাইলে কিন্তু একটা গ্যাপ বা ডিফারেন্স থাকবে, যেটা আমাদের রিকনসিলিয়েশন করতে হবে। ওকে, তাহলে ক্লিয়ার? বুঝছেন যে কেন কেন আমাদের ডিফারেন্স হইতে পারে এবং আমাদের কি করতে হবে রিকনসিলিয়েশনটা? স্যার অ্যালোকেটিং এ পারচেজ ইনভয়েস এগেইনস্ট দ্য রং সাপ্লায়ার, এটা যদি একটু আবার এক্সপ্লেন করতেন। আচ্ছা, ধরেন আপনি হচ্ছে রহিম অ্যান্ড সন্সের কাছ থেকে 100 টাকার হুইট কিনছেন, হ্যাঁ, কিন্তু আপনি এটা ভুলে রেখেছেন রানা অ্যান্ড সন্সের কাছে। তাহলে আপনার অ্যাকাউন্টিং রেকর্ডে কি দেখাবে? রহিম অ্যান্ড সন্সের কাছ থেকে, রহিম অ্যান্ড সন্সের কাছ থেকে কিছু কিনেন নাই, তাহলে ওরে কোনো টাকা দিতে হবে না। কিন্তু মাস শেষে আপনাদের সাপ্লাই স্টেটমেন্ট পাঠাবে কি? রহিম অ্যান্ড সন্স বলবে 100 টাকা তো কিনছিল, কিন্তু আপনার অ্যাকাউন্টিং রেকর্ডে সেটা ঢুকে গেছে কোথায়? রানা অ্যান্ড সন্সে। বুঝছেন? তাইলে আমরা একটা পারচেস ইনভয়েস রেকর্ড করছি ঠিকই, কিন্তু এগেইনস্ট দ্য রং সাপ্লায়ার। বুঝছেন? অ্যালোকেটিং মানে এটা রেকর্ডিং চিন্তা করতে পারেন, হ্যাঁ, রেকর্ডিং এ পারচেস ইনভয়েস এগেইনস্ট দ্য রং সাপ্লায়ার। ওকে, তাহলে একটা এক্সাম্পল দেখি আমরা, হ্যাঁ, আপনার এটার আনসার দেন। অ্যামিলিয়াস অ্যাকাউন্টিং রেকর্ড শো অ্যান অ্যামাউন্ট ওয়িং টু চার্লস। তাহলে কে কার কাছে টাকা পায় বলেন তো? ওয়িং টু এর পরে যে থাকবে সে টাকা পাবে আগের জনের কাছে। টু মানে ওর প্রতি ঋণী, প্রথম জন। তাহলে অ্যামেলিয়ার মানে কাছ থেকে টাকা পায় চার্লস, বুঝলেন? তাহলে চার্লস টাকা পায় 650। তাহলে অ্যামেলিয়ার পেয়েবল হচ্ছে চার্লস, চার্লসের রিসিভেবল হচ্ছে অ্যামেলিয়া। আচ্ছা, তাহলে এখন কার অ্যাকাউন্টিং এ কত টাকা আছে? অ্যামেলিয়া বলতেছে যে তার পেয়েবল আছে 650 টাকা 30 সেপ্টেম্বর। 5 অক্টোবরে অ্যামেলিয়া রিসিভড এ সাপ্লাই স্টেটমেন্ট ফ্রম চার্লস which indicated that the total owed to Otto was 750. তাহলে অ্যামেলিয়া বলতেছে যে চার্লস 650 টাকা পায়, কিন্তু চার্লস বলতেছে সে পায় 750 টাকা। কোশ্চেনটা বুঝছেন তো? হোয়াট কুড বি দ্য রিজন ফর দ্য ডিফারেন্স? বলেন তো কোনটা হইতে পারে? এক নম্বরে বলতেছে অ্যামেলিয়া মানে হচ্ছে যে হচ্ছে আপনার পেয়েবল পার্টি। অ্যামেলিয়া ইনকারেক্টলি এন্টার্ড এ পারচেস ইনভয়েস of 300 into her accounting system as 400. তাহলে অ্যামেলিয়া কি পেয়েবল পার্টি? সে 300 জায়গায় 400 টাকা যদি পারচেস করে, মানে কি সে 100 টাকা বেশি পেয়েবল করে রাখছে, কিন্তু রিয়েলিটি কি সে 100 টাকা কম করে রাখছে, তাই না? তাইলে এ কি আনসার হইতে পারে? না স্যার। ওকে, তাহলে এ হচ্ছে এলিমিনেটেড, এ আনসার হইতে পারে না। বি হচ্ছে অ্যামেলিয়া মানে হচ্ছে পেয়েবল পার্টি সেন্ট এ চেক ফর 100 on 30 September to fully settle an outstanding invoice, but Charles হচ্ছে কি receiving party has not yet received it. মানে কি পেয়েবল পার্টি হচ্ছে 100 টাকা পাঠিয়ে দিছে, যে ভাই টাকা পাঠিয়ে দিছে 100, কিন্তু রিসিভেবল পার্টি হাতে এখনো টাকাটা পায় নাই। এটাকে বলে হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। চেকটা হচ্ছে রাস্তায় আছে এখনো, মানে ব্যাংকে পৌঁছায় নাই। এটা কি হইতে পারে? জি স্যার, হতে পারে। রাইট, কারণ অ্যামিলিয়া কি পেয়েবল পার্টি, সে 100 টাকা পাঠিয়ে দিছে, মানে কি সে 100 টাকা কমায় ফেলছে। তাহলে 100 টাকা কমানোর পরেই 650, কমানোর আগে কত ছিল? 750। এবং চার্জ যেহেতু জানে না, সে 750 রেখে দিছে, তাহলে তো আমাদের রিকনসিলিয়েশন মিলে গেল। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। বাট আমরা দেখি সি আর ডি হইতে পারে কিনা, মাল্টিপল হইতে পারে। সি হচ্ছে চার্জ মানে যে রিসিভিং পার্টি সেন্ট এ ক্রেডিট নোট, মানে বলতেছে যে আমি মানে প্রোডাক্ট ফেরত দিলাম, আমার টাকা এখন মানে কম নিব, to Amelia for 100 on 30 September, but Amelia has not received it.
তাইলে 100 টাকা যদি সে ক্রেডিট নোট পাঠায় তাহলে চার্লসই তো 100 টাকা কমায় ফেলবে, অ্যামিলিয়া তো কমাবে না। কিন্তু উল্টা হয়েছে, অ্যামিলিয়া কমায় ফেলছে। স্যার আর স্যার এটা তো হবে না 13 এটা স্যার। সেপ্টেম্বরে পাঠাইছে, কিন্তু এটা তো আরো আগে হওয়া উচিত ছিল না, যদি পাঠানোরই থাকতো। 30 সেপ্টেম্বরে পাঠাইতে পারে, সমস্যা নাই, কারণ আমরা তো ওই ডেটেরই করতেছি রিকনসিলিয়েশন। তাহলে স্যার এখানে 750 জায়গায় 650 রেকর্ড থাকতো, কিন্তু এখানে এটা তো 750 রেকর্ড করা। কিন্তু এটা তো উল্টা, তাহলে এটাও কারেক্ট না। লাস্ট ওয়ান হচ্ছে অ্যামেলিয়া অ্যাটেম্পটেড, মানে পেয়েবল পার্টি অ্যাটেম্পটেড টু সেন্ড এ ডেবিট নোট টু চার্লস ফর 100। সে কমাইতে চাচ্ছিল 100 টাকা, ফর্মালি রিকোয়েস্টিং এ রিডাকশন। এমিলি অ্যাক্সিডেন্টলি রেকর্ডিং দিস এজ এ পারচেজ ইনভয়েস, উল্টা সে 100 টাকারও বাড়ায় ফেলছে। না, ও তো বাড়ায় নাই, কারণ ওর তো উল্টা আরো কম দেখাইতেছে। চার্লস হ্যাজ নট রিসিভ দ্য ইনভয়েস yet. ডি ইজ অলসো নট কারেক্ট, তাহলে বি ইজ আওয়ার কারেক্ট আনসার। ক্লিয়ার? এগুলো একটু ট্রিকি, কোন পার্টি রিসিভেবল কোন পার্টি পেয়েবল এটা একটু কোশ্চেনে বা হাতে কোথাও একটু লিখে রাখেন, যে অ্যামেলিয়া হচ্ছে এখানে পেয়েবল পার্টি, চার্লস হচ্ছে রিসিভেবল পার্টি, নাইলে আপনার ওই প্যাচ লেগে যাবে। হ্যাঁ, এটা একটু কঠিন, এটা একটু বলেন তো কেউ, দেখি কেউ পারেন কিনা। কি হবে? মোরাগ রেগুলারলি buys goods from Halima and Morag's accounting records show that, আচ্ছা কে এখানে পেয়েবল? মোরাগ হচ্ছে গুডস কিনে হালিমার কাছ থেকে, তাহলে মোরাগ হচ্ছে পেয়েবল পার্টি, হালিমা হচ্ছে রিসিভেবল পার্টি। ওকে, হালিমার কাছ থেকে সে তাহলে কি একটা সাপ্লায়ার স্টেটমেন্ট পাইছে মোরাগ। তাহলে এখানে কি কি থাকবে? এখানে থাকবে হচ্ছে কি কি জিনিস আহ হালিমার কাছ থেকে মোরাগ পারচেস করছে between 10 February to 27th February. On the same, on March 7 March, Morag received a supply statement from, আচ্ছা এটা ওর ওটার অ্যাকাউন্টিং রেকর্ড, আর এটা হচ্ছে সাপ্লাই স্টেটমেন্ট। An exact form of this statement is provided to below. Okay. 10 ফেব্রুয়ারিতে মোরাগ হচ্ছে পারচেস করছে 145 টাকা, সেটার উপরে 20%। এখানে বলা আছে যে মোরাগ has started a reconciliation between her own accounting record and the supply statement. All purchases are subject to 20% sales tax. Which of the following statement is correct? আচ্ছা, তাহলে মোরাগ হচ্ছে কি পারচেস করছে প্রথম দিন 145 টাকা, সেটা 20% 29 টাকা, টোটাল 174। তাহলে 10 তারিখে ও হচ্ছে সেল করছে সেম জিনিস, তাহলে ওরও এখানে কত থাকা উচিত ছিল? 174 টাকা থাকা উচিত ছিল। 2 নম্বরে হচ্ছে এটা 174 নাই, এটা আছে 498। ওকে, 15 তারিখে হচ্ছে কি করছে, সে আবার পারচেস করছে 144 টাকা, যেটার মধ্যে সেলস ট্যাক্স 24 টাকা। 15 মার্চ, তাহলে এটা ওর জন্য পারচেস হলে কি ওর জন্য সেলস, তাহলে 144 টাকা সেলস, এটা কারেক্টলি লেখা আছে। 22 তারিখে হচ্ছে পেমেন্ট হয়েছে সাপ্লায়ারের 174 টাকা, তাইলে এখানে পেমেন্টের ঘরে 174 টাকা হচ্ছে ক্রেডিট হয়ে গেছে, মানে সাপ্লায়ার এই টাকাটা পেয়ে গেছে। সে 10 তারিখে যেটা সেল করছিল সেটার এগেনস্টে, মানে ইনভয়েস 105-এর এগেনস্টে সে 174 টাকা পেয়ে গেছে। তাহলে এখানে 174 টাকা তার পারচেস হওয়া উচিত ছিল, 174 টাকা সে পেয়ে গেছে, এখানে ব্যালেন্স শুড হ্যাভ বিন 0। আচ্ছা, তারপরে ক্রেডিট নোট 116-এর এগেনস্টে 23 তারিখে 72 টাকা পারচেস রিটার্ন হয়েছে, তাহলে ও হচ্ছে কি 72 টাকা কমাবে ক্রেডিট নোট, সে কমাইছে। ওকে, লাস্ট ওয়ান হচ্ছে ইনভয়েস 1-1, 27 তারিখে সে পারচেস করছে 114 টাকা, ও তাহলে 27 তারিখে সেলস রেকর্ড করবে 114 টাকা। সবই তো ঠিক আছে এক্সেপ্ট ফর দ্য ফার্স্ট ওয়ান, না? তাহলে কি হয়েছে বলেন তো? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? Morag may have made a transposition error when entering the purchase invoice referenced invoice 105 into her accounting system. তাহলে 105 কোনটা? 105 হচ্ছে এটা, তাহলে মোরাগ এখানে একটা ভুল করছে বলতেছে। হুম, এটা কারেক্ট স্যার হতে এটা পারে? তো হবে না। না স্যার, কারেক্ট না। কেন? আচ্ছা, কেন পরে দেখতেছি, পরে দেখি আরো ভালো আনসার আছে কিনা।
The credit note reference CN116 must be incorrect as it does not agree to the full value of the sales invoice referenced 116. মানে 116 নাম্বার সেলসটা ইনভয়েস থেকে যে টাকা আপনি সেল করছিলেন পুরাটাই ক্রেডিট নোট হয় নাই, তাইলে এটা মাস্ট বি ইনকারেক্ট। এটা কি ট্রু? না, নট নেসেসারি। আপনি 100 টাকা প্রোডাক্ট কিনছেন, ইজ ইট নেসেসারি যে আপনি 100 টাকাই ক্রেডিট নোট চাবেন? আপনি 10 টাকা চাইতে পারেন, 5 টাকা চাইতে পারেন, 20 টাকা চাইতে পারেন, ম্যাক্সিমাম ওইটা পুরাটা, ম্যাক্সিমামটা এটা আনলাইকলি। কারণ ক্রেডিট নোট কেন চায় মানুষ? ড্যামেজ গুড আসছে বা দু একটা মিসিং আসছে, দু একটা কোয়ালিটি মিট করে নাই, ওইটার জন্য বলে ভাই এই জিনিসটার জন্য টাকা রিফান্ড দাও, এটা আমি পে করবো না। তাহলে 140 টাকা সে পারচেস করছে, ইজ ইট নেসেসারি যে ক্রেডিট নোট 144ই হইতে হবে? না স্যার। মাস্ট বি ইনকারেক্ট বলা ঠিক হবে না, হ্যাঁ? তাহলে দিস ইজ নট আ কারেক্ট আনসার। সি হচ্ছে ইন দ্য সাপ্লায়ার স্টেটমেন্ট রিসিভ ফ্রম হালিমা, এটা দ্য অ্যামাউন্টস ডিউ শুড নট ইনক্লুড ট্যাক্স। কেন? সাপ্লায়ার স্টেটমেন্টে তো আপনার ট্যাক্স থাকবে, কারণ আপনি পারচেসে তো 174 টাকাই দিবেন হালিমারে। মোরাক তো হালিমাকে 174 টাকাই দিবে, হালিমা 145 টাকা নিজের কাছে রাখবে আর 29 টাকা হচ্ছে গভর্নমেন্টকে দিবে। তাইলে তো স্টেটমেন্টে আপনার 174 টাকায় তার পে করতে হবে, 174ই রেকর্ড করতে হবে। এটাও কারেক্ট না। ডি হচ্ছে অ্যাকর্ডিং টু মোরাকস অ্যাকাউন্টিং রেকর্ড, মানে এটা শি কারেন্টলি ওনস হালিমা, ওস হালিমা 510। এটা মোরাগের অ্যাকাউন্টিং রেকর্ড। সে কি 510 টাকা পেয়েবল দেখাচ্ছে? না, না স্যার। রেদার হালিমা 510 টাকা রিসিভেবল দেখাচ্ছে। তাহলে দিস ইজ অলসো নট কারেক্ট। তাহলে নাম্বার এই কারেক্ট। এবার দেখি কেমনে। বলতেছে যে মোরাগ সে হচ্ছে একটা ট্রান্সপোজিশন এরর করতে পারে এখানে। কেমনে? প্রত্যেকটা কি হয়েছে দেখেন, ও যেটা পারচেস করছে ওর এটা সেলস না। আপনি 15, 23, 27 দেখেন, 15 তারিখে সে 140 টাকা পারচেস করছে, এটা ওর 140 টাকা সেলস। 22 তারিখে সে 174 টাকা পে করছে, তাহলে এটা হচ্ছে ওর এই যে পেমেন্টে, মানে পেয়ে গেছে 174 টাকা। 23 তারিখে সে 72 টাকা হচ্ছে ক্রেডিট নোট করছে, তাহলে এটাও তার ক্রেডিট নোট, মানে কমাইতে হবে। লাস্টে সে আবার পারচেস করছে 114 টাকা, এটা তার 114 টাকা সেলস। সবই তো ম্যাচ হয়েছে, শুধু ফার্স্ট এরটা ম্যাচ হয় নাই। এখন বলতেছে যে মোরা ট্রান্সপোজিশন এরর করতে পারে। ট্রান্সপোজিশন এরর তাইলে কোনটা? ডিজিট গুলা যদি মানে ইন্টারচেঞ্জ করে তাদের প্লেস, তাহলে ও লেখছে 498, তাহলে ও লেখছে 145, এটা কি ট্রান্সপোজিশন এরর হইলো? হইলো না। তবে একটা পসিবিলিটি আছে। পসিবিলিটি হচ্ছে আপনার এইভাবে চিন্তা করেন, 541, all purchases were subject to sales tax at 20%. 154 হবে না। যদি 541 হয়, ক্যালকুলেটর আছে, হুম, 541 এর 20% কত হবে? 108 না 174। মানে এরকম যদি হয় 541, হ্যাঁ একটা ট্রান্সপোজিশন এরর হইতে পারে, কিন্তু সেই এররটা কিভাবে আমরা বাই করতে পারি? অথবা এটাও তো হইতে পারে 514, এটা 20% হইলে কত হয়? 102 না,
বলে কোথাও 428 না। আচ্ছা ধরেন আমরা যদি উল্টা করি, স্যার এখানে 415 হ্যাঁ দিলে করলে হয়। 415 করলে হয়, তাই না? জি জি। যদি এটা আমরা করি ইন্টু ধরেন 100, সরি সরি কি বললাম, তো 1.2 দিয়ে ভাগ করছি, মানে অলরেডি মানে আছে। তাহলে ব্যাপারটা যদি এরকম হয় যে 498 টাকা হচ্ছে ধরেন আপনার 20% সেলস ট্যাক্স সহ, হ্যাঁ, তাইলে 498, তাইলে এটা হচ্ছে 1.2 মানে 120। এটা যদি আমি 1.2 দিয়ে ভাগ করি তাইলে আসবে 415 টাকা। তাহলে 415 সে 145 লিখতে পারে, 145415। তাহলে একটা ট্রান্সপোজিশন এরর হইতে পারে, বুঝছেন? তাহলে অরিজিনালি এই ট্রানজেকশনের ভ্যালু শুড হ্যাভ বিন 415 টাকা। হুম, 415 টাকা ইন্টু 20% হচ্ছে কি 83 টাকা হওয়া উচিত ছিল, সেটা দেশে 415 145 লিখছে, এরকম হইতে পারে। তাইলে যেহেতু বি সি ডি কারেক্ট না, এই কারেক্ট, আমরা জাস্ট দেখলাম যে আসলে ট্রান্সপোজিশন এররটা কেমনে হইতে পারে। মানে ও যে ফিগার লিখছে দিস ইজ ইনকারেক্ট ফিগার। সেলসটা ছিল ধরেন 415 টাকা, সে সেটাকে ট্রান্সপোজ করে 145 টাকা লিখছে ভুলে। 415 টাকা কেমনে বাইর করলাম? 498 টাকা হচ্ছে ইনক্লুডিং আপনার কি সেলস সেলস ট্যাক্স। কারণ কি এখানে ধরেন প্রত্যেকটা অ্যামাউন্ট কি 114 টাকা কি আপনার 20% সেলস ট্যাক্স সহ, এবং 114 টাকাই হচ্ছে এখানে আপনার ভ্যালু হইতেছে, মানে এটা 120%। তাইলে 120% যদি 498 হয় তাহলে 100% কত? 100% হচ্ছে 415 টাকা। তাহলে 415 টাকা শুড হ্যাভ বিন দা ইনভয়েস এখানে। এ ইজ কারেক্ট, হ্যাঁ। কেউ কোশ্চেন করছেন কোন একটা বুঝলে? রাইট রাইট রাইট। আচ্ছা এবার আমরা আসি ব্যাংক। আচ্ছা আমরা তো তাহলে সাপ্লাই স্টেটমেন্ট বা কাস্টমার স্টেটমেন্ট রিকনসিলিয়েশন বুঝলাম কি জিনিস, দুইটা এক্সাম্পলও দেখলাম। কোনো ডাউট কারো? কোনো কোশ্চেন, কোনো ক্লারিফিকেশন? ওকে, ইফ নট, মানে এখন আমরা দেখবো হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। তো ব্যাংক রিকনসিলিয়েশন কি? আমাদের যে ইন্টারনাল ডকুমেন্ট অথবা অ্যাকাউন্টিং রেকর্ড অফ ক্যাশ ব্যালেন্স, মানে ক্যাশ বলতে ক্যাশ এট ব্যাংক। আমরা বারবার ব্যাংক বললে কিন্তু মানে ক্যাশ এট ব্যাংক আবার ব্যাংক বললে কনফিউজিং হয়ে যায়, এই জন্য ক্যাশ এট ব্যাংককে আমরা ক্যাশ বলি, হ্যাঁ, ফর সিম্পলিসিটি টু আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা বলছি যে কোম্পানির ক্যাশ ব্যালেন্স মানে ব্যাংকে কয় টাকা ক্যাশ আছে সেটা, এবং ব্যাংক বলতেছে যে কোম্পানির কয় টাকা আছে ব্যাংকে সেটা। এই দুইটার মধ্যে যদি গ্যাপ থাকে, সে গ্যাপটাকে আইডেন্টিফাই করে দুইটাকে ম্যাচ করানো হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ইউজুয়ালি বিগ বিগ কোম্পানি, লার্জ কোম্পানি গুলা এটাকে হচ্ছে আপনার উইকলি করে থাকে, কেউ কেউ মান্থলি করে, কিছু সেন্সিটিভ বিজনেস হয়তো বা ডেইলিও করে, হ্যাঁ। তাহলে আলটিমেটলি এটা পারপাস হচ্ছে কি ব্যাংকের সাথে রেকর্ডের সাথে আমাদের অ্যাকাউন্টিং রেকর্ডকে ম্যাচ করানো, এবং যদি আমাদের এন্ডে কোনো ভুল হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সেটার জন্য কারেক্টিং এন্ট্রি পাস করা, মানে কারেক্টিং জার্নাল এন্ট্রি দেয়া, সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। তাহলে রিজন অফ ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং রেকর্ড এবং ব্যাংক স্টেটমেন্ট, একটু আগে তো আমরা দেখলাম যে সাপ্লাই স্টেটমেন্টের সাথে কেন আমাদের রেকর্ডে ডিফারেন্স হইতে পারে, এখন দেখি ব্যাংকের সাথে কেন হইতে পারে। দুইটা ব্রড রিজনে হইতে পারে, হ্যাঁ। এক ধরনের রিজন গুলাকে আমরা বলবো অ্যাডজাস্টিং আইটেম। অ্যাডজাস্টিং আইটেম মানে হচ্ছে এই ধরনের কারণে যদি রিজনে যদি ব্যাংকের সাথে আমাদের অ্যাকাউন্টিং রেকর্ড ডিফারেন্ট হয়, তাইলে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয়, অথবা আমাদের অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি পাস করতে হয়, হ্যাঁ। তাইলে এটাকে আমরা বলবো অ্যাডজাস্টিং আইটেম, মানে আমাদের কোথাও ভুল আছে যেটা আমাদের বুকসে কারেক্ট করতে হবে।
আরেক ধরনের নেচারের আইটেম আছে যেগুলাকে বলবো আমরা রিকনসাইলিং আইটেমস। রিকনসাইলিং আইটেম মানে হচ্ছে এগুলার জন্য আমার অ্যাকাউন্টে কোনো জার্নাল এন্ট্রি দিতে হবে না, তাহলে এগুলো হচ্ছে রিকনসাইলিং আইটেম। তাহলে ব্রডলি আমরা দুইটা ভাগে ভাগ করব, রিজন অফ ডিফারেন্সেস, একটা হচ্ছে অ্যাডজাস্টিং আইটেমস আর একটা হচ্ছে রিকনসাইলিং আইটেমস। এখন অ্যাডজাস্টিং আইটেম গুলা কোনগুলা? এগুলো হচ্ছে নর্মালি এরর অথবা অমিশন ইন দ্য কোম্পানিজ বুক, যেগুলো হচ্ছে কারেকশন করতে হবে। ফর এক্সাম্পল, ব্যাংক চার্জ কাটছে, ধরেন প্রত্যেক বছর জুন এবং ডিসেম্বরে ব্যাংক চার্জ কাটে, সেগুলো আমাদের ক্যাশ বুকে মানে ক্যাশ এট ব্যাংকের মধ্যে আমরা রেকর্ড করি নাই ভুলে। তাহলে কি করতে হবে? তাহলে তো আমাদের সাথে ব্যাংকের ব্যালেন্স মিলবে না, কারণ ব্যাংক তো তার ব্যালেন্স কমায় রাখছে আমাদের ব্যালেন্সটা, কারণ সে ব্যাংক চার্জ কাটছে। আমরা যদি না কমাই তাহলে কি আমাদের মিলবে ওর সাথে? কখনো মিলবে না। তাহলে আমাদের তো কমাইতে হবে। আমাদের কমাইতে হলে কি একটা এক্সপেন্স রেকর্ড করতে হবে, তাহলে এটার জন্য জার্নাল এন্ট্রি দরকার হবে। এই জন্য এটা অ্যাডজাস্টিং আইটেম। সেকেন্ডলি, এটার অপোজিট, আমরা তো আবার ইন্টারেস্টও পাই বছরে ধরেন দুইবার বা বিভিন্ন সময়। তো ব্যাংকের কাছ থেকে আমরা ইন্টারেস্ট পাইছি, যেটা আমরা এখনো আমাদের বুকসে রেকর্ড করি নাই, কিন্তু ব্যাংক তো রেকর্ড করছে। তাহলে তো ব্যাংকের সাথে আমাদের মিলবে না, আমাদের বুকসে তাহলে রেকর্ড করতে হবে, আমাদের একটা ইনকাম বাড়াইতে হবে, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে একটা জার্নাল এন্ট্রি দিতে হবে। থার্ড হচ্ছে এনএসএফ চেক, নট সাফিসিয়েন্ট ফান্ড চেক, মানে হচ্ছে বাউন্স চেক। বাউন্স চেক মানে হচ্ছে এরকম, কেউ আমাদেরকে একটা চেক জমা দিল, যে যাদের কাছ থেকে আমি টাকা পাই, তো সেই চেকটা আমরা যখন ব্যাংকে দিলাম, সাবমিট করছি, তখন ব্যাংক বলে আরে ভাই ওর কাছে তো টাকা নাই, ও তো এমনি তোমার ফাও চেক দিছে, ওর অ্যাকাউন্টে টাকা নাই। তাহলে ব্যাংক কিন্তু টাকাটা কালেক্ট করতে পারে নাই অন মাই বিহাফ, কিন্তু আমি কি আমার ব্যাংক অ্যাকাউন্টটা বাড়ায় ফেলছি, মানে ক্যাশের ব্যাংক বাড়ায় ফেলছি, কারণ চেক পাইছি, আমি জার্নাল কি দিছি, ক্যাশ মানে ব্যাংক ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, কিন্তু ব্যাংক তো এই টাকাটা আদায় করতে পারে নাই এবং পারবেও না। এমন না যে এটা কালকে বা পরশু টেম্পোরারি টাইমিং ডিফারেন্সের জন্য, রেদার ওর অ্যাকাউন্টে টাকা নাই, এই চেকটা বাউন্স হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। তাইলে কি করতে হবে? আমার আবার রিসিভেবলের কাছে রিকোয়েস্ট করতে হবে যে আবার চেক দেন। তাহলে আমি তো আমার বুকসের ব্যালেন্স কমাইতে হবে, কারণ আমি বাড়ায় রাখছি, তাই না? তাহলে আমি হচ্ছে ইনকারেক্টলি বাড়ায় রাখছি, আমারই ব্যাংক অ্যাকাউন্ট কমাইতে হবে, আমার বুকসে জার্নাল এন্ট্রি দিতে হবে। থার্ড হচ্ছে, লাস্ট হচ্ছে কি, আমরা যদি ক্যাশ বুকে কোনো ভুল করি, যেমন আমি যদি ভুলে 100 টাকা কাউকে পেমেন্ট করছি, সেটা 100 টাকা পেমেন্ট না কমায়া ক্যাশ এট ব্যাংক আমি কমাইলাম 10 টাকা বা 1000 টাকা, তাহলে তো আমারই একটা ভুল হইলো, তাহলে আমারই এটা কারেক্ট করতে হবে। ক্লিয়ার? তাহলে এই 4টা কারণে হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রি দিতে হবে, এবং এই 4টা কারণে যেই ডিফারেন্সটা হবে সেই ডিফারেন্সটা হচ্ছে অ্যাডজাস্টিং আইটেমের ডিফারেন্স। ক্লিয়ার নাকি কোনো কোশ্চেন আছে? একটু ভালো মতো বুঝেন এইগুলা, সবাই মনে ব্যাক করে নেই লাঞ্চ থেকে, আরে সরি ডিনার থেকে। না স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আপনারা তো একদম কোনো রেসপন্স করতেছেন না। 133, আগে তো ছিল মনে স্যার হয় বেশি। বুঝতেছি স্যার। ওকে গুড, বুঝতে পারলে গুড, তাইলে আমরা এটা আমরা আছি বুঝলাম। স্যার। ওকে গুড। এবার আমরা আসি হচ্ছে রিকনসাইলিং আইটেমস। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে টাইমিং ডিফারেন্স, অথবা এমন এমন আইটেম যেগুলো হচ্ছে একটা রেকর্ডে আছে বাট আরেকটা রেকর্ডে এখনো নাই, অটোমেটিক্যালি এরপরে হয়ে যাবে রেকর্ডে। যেমন আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং চেক মানে হচ্ছে আমরা কোনো আমাদের ক্রেডিটরকে চেক ইস্যু করে দিছি, তো ওই লোক এখনো ব্যাংকে জমা দেয় নাই, তাই আমার ব্যাংক তো টাকা দেয় নাই তোরে, টাকা না দিলে তো আমার অ্যাকাউন্ট সে কমায়ও নাই। কিন্তু আমরা যখন ওরে চেক দিছি, আমরা সাথে সাথে কি করছি? পেয়েবল ডেবিট ব্যাংক ক্রেডিট করে ফেলছি না? কিন্তু ওই লোক তো আমাদের ব্যাংকে এসে একটা চেকটা জমা দিয়ে টাকাটা নেয় নাই, তাইলে এটা হচ্ছে একটা আউটস্ট্যান্ডিং চেক। কিন্তু এটা কি আমি কোনো ভুল করছি বা এটার জন্য কি আমার অ্যাডজাস্টমেন্ট করতে হবে? না। না স্যার। কেন? কারণ আমি যদি সাফিসিয়েন্ট টাইম ওয়েট করি, ধরেন আজকে 30 তারিখ, আজকে চেক দিলাম, আমি আর 3-4 দিন যদি ওয়েট করি, সে এমনিতেই আমার ব্যাংকে টাকা আইসা মানে চেক জমা দিবে এবং ব্যাংক ক্রেডিট করে দিবে। তাহলে এটার জন্য আমার কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি দরকার আছে?
নো জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড, আমার কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি দরকার নাই। ওকে, 2 নাম্বার হচ্ছে ডিপোজিটস ইন ট্রানজিট। এটা মানে হচ্ছে আহ কেউ হচ্ছে আমাকে টাকা দিছে বা চেক দিছে, হ্যাঁ, অথবা আমি আমার ব্যাংকে চেক পাঠাইছি, আমার ধরেন ক্লার্ক বা কেউ পিয়নকে পাঠাইছে, যাও এই চেকটাকে এনক্যাশ করে আনো। তো পাঠানোর সাথে সাথে আমরা ব্যাংক, না এটা হচ্ছে এরকম যে আমার রিসিভেবল পার্টি যার কাছ থেকে আমি টাকা পাই, সে হচ্ছে চেক জমা দিছে, জমা দিয়ে আমাকে ইনফর্ম করছে, আমি সাথে সাথে ব্যাংক ব্যালেন্স বাড়ায় ফেলছি, কিন্তু ওই চেকটা এখনো আমার ব্যাংকের কাছে পৌঁছায় নাই, সে এখনো কালেক্ট করতে পারে নাই, ব্যাংক এখনো আমার অ্যাকাউন্ট বাড়ায় নাই। তো এইখানেও কিন্তু আমার আর কিছু করতে হবে না, আমি ক্যাশ বুক বাড়ায় ফেলছি, মানে ক্যাশের ব্যাংক বাড়ায় ফেলছি। এটা যখন ব্যাংকের কাছে পৌঁছাবে 2-1 দিন পরে, তখন অটোমেটিক্যালি আমার ব্যালেন্স বেড়ে যাবে। তো এটার জন্য কিন্তু আমার কোনো অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি দেওয়ার দরকার নাই, কারণ আমি যা করছি সেটা কারেক্টই আছে। একটা সার্টেন টাইম পরে অটোমেটিক্যালি ব্যালেন্স বাড়বে, স্যার আর এইটা আগেরটায় একটা সার্টেন। জি, এইটা মোটামুটি স্যার বিএফটিএন এর মতো তাহলে আমরা বলতে পারি নাকি স্যার, যে আমার হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারি কেউ আমাকে বিএফটি এন্ড করছে, কালকে আমার উনি, ব্যাংকে টাকাটা হ্যাঁ, ঢোকে, আমি আজকেই বাড়ায় রাখছি। জি স্যার। ওকে, থার্ড হচ্ছে কি ব্যাংক চার্জেস অলরেডি রেকর্ডেড বাই দ্য ব্যাংক বাট নট ইয়েট ইন দ্য ক্যাশ বুক, ইফ নট অ্যাডজাস্টেড ইয়েট দে বিকাম অ্যাডজাস্টিং এন্ট্রি। আচ্ছা, এখানে কিন্তু ব্যাংক কোনো ভুল করে নাই, এটা আসলে শুড নট বি হিয়ার, এটা এখানেই থাকা উচিত। এটা যে 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 1 নম্বরটা ব্যাংক চার্জেস নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, এটার অ্যাজাম্পশন মানে আমি রেকর্ড করব আমার বুকে, এখনো করি না, এটা কনফিউজিং হয়ে যাবে, আরো এর দরকার নাই, এটা উঠাই দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, ডিরেক্ট ডিপোজিট বাই কাস্টমার ইনটু দ্য ব্যাংক, কাস্টমার হচ্ছে সরাসরি আমার ব্যাংকে টাকা জমা দিয়ে দিছে, হ্যাঁ, কিন্তু ধরেন এখনো আমাকে জানায় নাই, তাইলে আমাকে জানায় নাই মানে আমি তো এখনো রেকর্ড করতে পারি নাই। হ্যাঁ, যদি রেকর্ড করতে না পারি তাহলে তো আমার রেকর্ড করতে হবে, তখন এটা হয়ে যাবে অ্যাডজাস্টিং আইটেম। কিন্তু ধরেন আমি রেকর্ড করছি এবং ডিরেক্টলি কাস্টমার ডিপোজিট করে দিছে, তাহলে তোমার ডিফারেন্স থাকারই কথা না। ইফ নট রেকর্ডেড ইন বুকস দেন অ্যাডজাস্টিং। রিকনসাইলিং আইটেম হচ্ছে ডিরেক্ট ডিপোজিট বাই কাস্টমার ইনটু দ্য ব্যাংক অ্যাকাউন্ট, যেটা আমি পরে নোটিফাইড হয়েছি। আচ্ছা হ্যাঁ, এটা তো টাইম ডিফারেন্সের জন্য, ধরেন ডিরেক্ট ডিপোজিট করছে কাস্টমার 30 তারিখে, আমাকে জানাইছে হচ্ছে পরের মাসের 2 তারিখে, তাহলে ব্যাংক 30 তারিখে বাড়াইছে, আমি পরের মাসের 2 তারিখে বাড়াইছি, তাহলে আমিও তো বাড়াইছি, ব্যাংকও বাড়াইছে, আমার কিছুই করতে হবে না, এটার টাইমিং গ্যাপের কারণে। এবং এটা 2 তারিখে ওয়েট করলে, 2 তারিখ পর্যন্ত ওয়েট করলে অটো ম্যাচ হয়ে যাবে, তাহলে এটার জন্য কোনো কারেক্টিং এন্ট্রি দরকার নাই। কিন্তু আমি যদি রেকর্ড করে না থাকি তাইলে আমার রেকর্ড করতে হবে। আচ্ছা, ব্যাংক রিকনসিলিয়েশনের প্রসেসটা কি? প্রথমে হচ্ছে আমাদের ইন্টারনাল লেজারের ডেটা কালেক্ট করতে হবে, মানে ব্যাংকের যে জিএল আছে সেখানে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এট সার্টেন ডেট একটা কত কথা আছে স্যার, সেটা। হ্যাঁ, বলছিলাম যে বর্তমানে তো অনলাইনের যুগ, মেসেজ চলে আসে, তাহলে ব্যাংক রিকনসিলিয়েশনের বিভিন্ন এই যে ব্যাংক বাড়ালো, আমরা বাড়াবো, হ্যাঁ, এটা তো মেসেজ চলে আসার সাথে সাথেই তো সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, স্টেটমেন্ট তো সাথে সাথে পাওয়া যাচ্ছে। না আপনি তো বাইক আগে তো আপনারই একটা এক্সাম্পল দিলেন যে বিএফটিএন, তো বিএফটিএন আমরা ধরেন আজকে করছি, তো আমরা তো আজকেই রেকর্ড করে ফেলছি যে যাকে করছি তারে কমায় ফেলছি পেয়েবল ডেবিট ব্যাংক ক্রেডিট, কিন্তু সে তো কালকে পর্যন্ত টাকা পায় নাই। হ্যাঁ, জি তাহলে সেক্ষেত্রে তো জি আমার জি ধরেন একটা গ্যাপ থাকতে পারে। আবার অনেক সময় কি হয় যে জি অনলাইন কেউ আরটিজিএস করে ফেলছে আমাকে, হ্যাঁ, তাহলে ইনস্ট্যান্ট আমার ব্যাংকে টাকা ঢুকে গেছে, কিন্তু আমাকে সে হয়ে জানাইলো না, গেছে, বা জানাইলো জি, বা কালকে বা এনপিএসবি করছে। জি হ্যাঁ, এনপিএসবি করছে, তো আমি তো ব্যাংকে টাকা ঢুকে গেছে, কিন্তু আমি তো মিলাইতে পারতেছি না যে আমার তো কেউ পেমেন্ট করে নাই, কোথা থেকে ঢুকলো টাকা, এরকম। তারপর আবার এই যে জি বাউন্স চেকেরটাও তো এখনো হইতে পারে, কেউ চেক দিল কিন্তু ওর হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড আছে, এটা হইতে পারে, এরর তো অল টাইম হইতে পারে। ব্যাংক ইন্টারেস্ট চার্জ করলে ধরেন ইউজুয়ালি আমরা নোটিফাইড হই
কিন্তু ধরেন মিড অফ দা মান্থ ইন্টারেস্ট চার্জ করলো বা ইন্টারেস্ট আর্ন হইলো, আপনি তো স্টেটমেন্ট পাবেন ধরেন নর্মালি মান্থের এন্ডে, ডেইলি যদি না নেন, তো ততদিন তো আপনার এখানে একটা গ্যাপ থাকবে। তো এই রিজন গুলো কিন্তু এখন স্টিল আছে। এবং জি ইলেকট্রনিক ট্রান্সফারের জন্য আরেকটা কি সমস্যা হয়েছে যে অনেক সময় কিন্তু আপনার নোটিফিকেশন গুলো ইনস্ট্যান্ট আসে না, প্লাস অনেক সময় সার্ভার এরর হইতে পারে যে আপনিও পেমেন্ট করছেন, আপনার পেয়েবলও জানে সব হয়েছে, কিন্তু আসলে সার্ভার এরর কারণে ব্যাংক থেকে পেমেন্টটা রেমিট হয় নাই। তো এই ধরনের আইটেম অলওয়েজ আছে, এবং ব্যাংক রিকনসিলিয়েশন এই জন্য এখনো রিডান্ডেন্ট না, এটা এখনো রেলেভেন্ট। আচ্ছা, তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন করার জন্য প্রথমে আমাদের লেজারের ডেটা নিতে হবে, যে ক্যাশ এট ব্যাংকে কয় টাকা আছে, ব্যালেন্স। 2 নম্বরে হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট নিতে হবে। ব্যাংকের স্টেটমেন্টে কি থাকে, যে আমার কত টাকা ঢুকলো কত টাকা বের হলো সেটার ডিটেলস, এবং ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স। তারপরে হচ্ছে ট্রানজেকশন গুলো লাইন বাই লাইন ম্যাচ করতে হবে। ব্যাংক রিকনসিলিয়েশন মানে ব্যাংক স্টেটমেন্টে যে ট্রানজেকশন গুলো আছে সেগুলো আমাদের অ্যাকাউন্টিং রেকর্ডের ট্রানজেকশনের সাথে লাইন বাই লাইন ম্যাচ করতে হবে, যেটা সিস্টেম করে থাকে ইউজুয়ালি। এবং যেগুলা সে ম্যাচ করতে পারে না সেগুলো হচ্ছে পার্ক হয়ে থাকে, আইডেন্টিফাইড ডিসক্রিপেন্সি বা ডিফারেন্সেস। পার্ক আইটেম গুলাকে আপনার একটা একটা করে ইনভেস্টিগেট করতে হয়, যে এই আইটেমটা ধরেন 500 টাকা আপনার ব্যাংক স্টেটমেন্টে পাইছেন ডেবিট, মানে হচ্ছে আপনার টাকা ঢুকছে, কিন্তু আপনার রিসিভেবল লেজারে ধরেন এই 500 টাকার কোনো হদিস নাই, যে কেউ আপনার 500 টাকা দিছে এটা রেকর্ড নাই। তাহলে আপনার বাইর করতে হবে এই টাকা কে পাঠাইলো। আপনি রিসিভেবলদেরকে ফোন দিলেন, তারপরে জানতে পারলেন যে XYZ পাঠাইছে কিন্তু আপনি নোটিফাই করতে ভুলে গেছে। তাহলে ডিসক্রিপেন্সি আইডেন্টিফাই করতে হবে। তারপর তখন আপনার যদি মনে হয় যে এটা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি, কারেকশন দরকার, তাইলে সেই আপনার কারেকশনটা নিতে হবে, মানে জার্নাল এন্ট্রি পাস করতে হবে। তারপরে ব্যালেন্স দুটা ম্যাচ করতে হবে, ব্যাংকেরটা এবং ক্যাশের ব্যাংকেরটা। ফাইনালি এটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন প্রসেস। আমরা সরাসরি এক্সাম্পলে গেলে ইজি হবে। এর আগে আমরা একটা জিনিস দেখি, বইয়ে কি কি বলছে কয়েকটা এররের ক্ষেত্রে, যে কি কি এরর আইডেন্টিফাই হতে পারে। যেগুলো জার্নাল এন্ট্রি দরকার ক্যাশ বুকে, সেগুলা কি কি, একটা হচ্ছে এরর ইন রেকর্ডিং ট্রানজাকশন ইন ক্যাশ বুক। আমরা যদি ক্যাশ বুকে ভুল ট্রানজাকশন রেকর্ড করি, যেমন ট্রান্সপোজিশন এরর, একটু আগে যেটা দেখলাম 415 কে 514 লেখা, অথবা অমিশন এরর, যে ভুলে আমরা একটা ট্রানজাকশন লিখলামই না, তাহলে সেগুলো হচ্ছে আমার ক্যাশ বুকের এরর, সেগুলো আমার ক্যাশ বুকেই জার্নাল এন্ট্রি দিয়ে ঠিক করতে হবে, রাইট। আর সেকেন্ড হচ্ছে কি কারেকশন বা অ্যাডজাস্টমেন্ট টু দ্য ক্যাশ বুক। আচ্ছা, এখানেও আবার একই জিনিস, দ্যাট হ্যাভ নট এন্টার্ড ক্যাশ বুক, যেমন হচ্ছে ডিপোজিট অথবা উইথড্রল থ্রু ডেবিট কার্ড বা ডিজিটাল ওয়ালেট পেমেন্ট, স্ট্যান্ডিং অর্ডার, ডিরেক্ট ডেবিট, অনলাইন ট্রান্সফার। হ্যাঁ, এইগুলা হচ্ছে ক্যাশ বুকে আমরা এখনো ঢুকেই নাই, কিন্তু ব্যাংকে অলরেডি কাজ হয়ে গেছে। এগুলা কি ইনস্ট্যান্ট ট্রান্সফার না? ডিজিটাল ওয়ালেট, স্ট্যান্ডিং অর্ডার, ডিরেক্ট, এগুলো ইনস্ট্যান্ট ট্রান্সফারের কারণে ব্যাংকে চেঞ্জ হয়ে গেছে রিসিভ বা পেমেন্ট, কিন্তু ক্যাশ বুকে এখনো চেঞ্জটা ইফেক্ট হয় না। তাহলে ক্যাশ বুকে চেঞ্জটা ইফেক্ট করতে হবে, কারেকশন এন্ট্রি দিতে হবে। হ্যাঁ, অথবা এন্ট্রিটা রেকর্ড করা না হলে রেকর্ড করতে হবে। বি হচ্ছে কি ব্যাংক সার্ভিস ফি বা চার্জেস এবং ব্যাংক ইন্টারেস্ট, যেটা আমরা রেকর্ড করি নাই, তাহলে সেটাও রেকর্ড করতে হবে ক্যাশ বুকে। সি হচ্ছে ডিসঅনার চেক, মানে বাউন্স চেক, একটু আগে যেটা বললাম NSF চেক, যে আমরা হচ্ছে চেক জমা দিছিলাম কিন্তু ব্যাংক ফেল করছে টাকা আদায় করতে, তাইলে আমরা আমাদের অ্যাকাউন্টিং রেকর্ড আবার কমায় হচ্ছে আবার রিসিভেবল বুক করবো। তাহলে এগুলোর জন্য ক্যাশ বুকে জার্নাল এন্ট্রি দরকার হয়। আর এগুলার জন্য কোনো জার্নাল এন্ট্রি দরকার হয় না ক্যাশ বুকে, সেটা কি এরর ইন ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক যদি কোনো ভুল করে থাকে, যেমন ট্রান্সপোজিশন এরর, পেমেন্ট রিসিট, ডাবল রেকর্ড করছে কোন ট্রানজেকশন, ইনকারেক্টলি ডিডাক্ট করছে, তাইলে এগুলাকে জন্য আমরা ব্যাংককে নোটিফাই করবো যে ভাই আপনি ভুল করছেন, আপনি ঠিক করেন। নো জার্নাল এন্ট্রি রিকোয়ার্ড ইন ক্যাশ বুক, আমি তো ক্যাশ ঠিক করবো না, মানে আপনি ভুল করলে আপনি ঠিক করবেন ব্যাংক, আমরা ঠিক করবো না আপনারটা, এরকম। রিকনসাইলিং আইটেম ফর টেম্পোরারি টাইমিং ডিফারেন্সেস, যেগুলোর জন্য হচ্ছে টেম্পোরারিলি হচ্ছে আমাদের একটা গ্যাপ আছে, বাট ইফ উই ওয়েট 1 or 2 days এই গ্যাপটা মিটিগেট হয়ে যাবে। যেমন পেমেন্টস রিফ্লেক্টেড ইন ক্যাশ বুক, আমরা রেকর্ড করে ফেলছি কিন্তু নট ক্লিয়ার্ড বাই ব্যাংক, মানে হচ্ছে ওই যে চেক দিছি কিন্তু
চেকটা এখনো প্রেজেন্ট করে নাই আমার পেয়েবল মানে ব্যাংকের কাছে, তাহলে ব্যাংক কমায় নাই, তাহলে এটার জন্য আমার কিছু করতে হবে না। এটা আমি যেটা করছি সেটা কারেক্টই করছি। রাদার ব্যাংক হচ্ছে আফটার সার্টেন টাইম সে অটোমেটিক্যালি আমার ব্যালেন্স কমায় দিবে যখন চেকটা প্রেজেন্ট করা হবে। তাহলে আনক্লিয়ার্ড পেমেন্ট বা আনপ্রেজেন্টেড চেকস হচ্ছে কি, এটা ওয়ান থিং যেটার জন্য আমাদের কিছু করতে হবে না ক্যাশ বুকে। আর হচ্ছে কি রিসিট রিফ্লেক্টেড ইন ক্যাশ বুক, টাকা পাইছি যেটা আমি ক্যাশ বুকে রেকর্ড করছি কিন্তু ব্যাংক হচ্ছে এখনো আদায় করতে পারে নাই, মানে আনক্লিয়ার্ড লজমেন্ট। মানে হচ্ছে আপনার ওই আমরা জমা দিছি ঠিকই চেকটা ব্যাংকে, ব্যাংক হচ্ছে টাকা আদায় করতে পারে নাই ফ্রম মাই কাউন্টার পার্ট, এরকম। Theoretical discussion done. Let us look at a problem now. এখানে XYZ company is closing its books and must prepare a bank reconciliation for the following items. Bank statement contains an ending balance of 3 lakh on 28 February, whereas the company's ledger shows an ending balance of 26900. Okay, তাহলে আমরা এটা একটু দেখি তো। ধরেন নির্ধারিত তাহলে ব্যাংক ব্যালেন্স কত? 3 লাখ প্রবাবলি। স্যার 3 লাখ। তাহলে এটার সাথে সার্টেন অ্যাডজাস্টমেন্ট করবো আমরা। আর ক্যাশ ব্যালেন্স কত? ক্যাশ ব্যালেন্স হচ্ছে আমাদের 26900। 26900। ওকে, এখন আপনারা বলবেন কোনটা কোথায় অ্যাডজাস্ট করবো। এক নম্বরে বলতেছে ব্যাংক স্টেটমেন্ট কন্টেন্স 100 সার্ভিস চার্জ ফর অপারেটিং দ্য অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক আমার চার্জ কাটছে। এখানে কারেক্ট কাজটা কে করছে, ব্যাংক নাকি আমি? ব্যাংক 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 টাকা দরকার, ব্যাংক কারেক্ট কাজ করছে। তাহলে আমি তো রেকর্ড করি নাই, তাহলে আমার কি করতে হবে? কমাইতে হবে ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স কমে যাবে তাহলে ব্যাংক ব্যালেন্স কমবে কত? -100। 100। তাহলে আমার বুক থেকে আমি কমাইলাম। 3 নম্বরে বলতেছে ব্যাংক স্টেটমেন্ট কন্টেন্স ইন্টারেস্ট ইনকাম অফ 20। এটাও তো সেম, এটা জাস্ট অপোজিট। আর মানে এটা যোগ হবে। ব্যাংক বাড়াইছে, আমি বাড়াই নাই, তাহলে আমার বাড়াইতে হবে +20। জি। 4 নম্বরে XYZ issued a check of 5 lakh that have not been cleared by the bank। তাইলে কি হয়েছে যে XYZ হচ্ছে 5,50,000 টাকার হচ্ছে চেক ইস্যু করছে আমাদেরকে, কিন্তু ব্যাংক হচ্ছে সেটা এখনো আদায় করতে পারে নাই। তাইলে আমার তো কিছু করার নাই, ব্যাংকের আমি তো ব্যালেন্স সাথে থেকে সাথে মাইনাস। হ্যাঁ ইস্যু করছে, আমি রেকর্ড করছি। ব্যাংক হচ্ছে পারে নাই, তাহলে ব্যাংক তো পারবে। একটু ওয়েট করলে ব্যাংক হচ্ছে তার এটা কি বলে, এটা বলে আনক্লিয়ার্ড লজমেন্ট, তাই না? আনক্লিয়ার্ড লজমেন্ট, আচ্ছা এটা আমরা পরে দেখতেছি। এটা শুড বি টাইমিং মানে গ্যাপের জন্য যেটা, এটা আমরা ওয়েট করা উচিত, তাহলে ব্যাংকের ব্যালেন্সটা কারেক্ট হয়ে যাবে। XYZ deposited 20,000 but did not appear on the bank statement। তাহলে এটাও তো আমি ডিপোজিট করার সাথে সাথে আমার ক্যাশ বুক বাড়ায় ফেলছি, ক্যাশ বুকে কিছু করতে হবে না। তাহলে ব্যাংক হচ্ছে যখন টাকাটা পাবে তখন ব্যাংক বেড়ে যাবে, যোগ করতে হবে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক ব্যাংকের সাথে যোগ স্টেটমেন্টের করতে যোগ। হবে। ওকে, এটা আমরা পরে, এগুলো আমরা পরে করবো যেহেতু এন্ট্রি দিচ্ছি না। A check for 470 issued to the office supplier was misreported in the cash payment journal as 370। এটা কে ভুল করছে? এটা ভুল করা হয়েছে যে স্যার ব্যাংক আমি বুকে ভুল ভুল করছি। হয়েছে। ক্যাশ জি। বুকে আমরা 100 টাকা কম রেকর্ড করছি, 470 টাকা ইস্যু করে 370 লিখছি, তাহলে আমাদের আরো মাইনাস করতে হবে 100 টাকা। A note receivable of 9,800 was collected by bank। ব্যাংক কালেক্ট করছে কিন্তু আমি জানি না ধরেন, তাহলে হচ্ছে আমার কি করতে হবে? আমার রেকর্ড করতে হবে। যোগ। আচ্ছা, a check of 520 deposited by the company has been charged as NSF not sufficient fund। মানে আমি 520 টাকা ব্যাংকে জমা দিছি কিন্তু ব্যাংক আসলে আদায় করতে পারে নাই, তাহলে আমি বাড়াই ফেলছিলাম। ব্যাংক তো বাড়াইতে পারে না এবং পারবেও না, একদিন দুদিন ওয়েট করলেও পারবে না, তাহলে আমি বাড়াই ফেলছি, আমারই কমাইতে হবে আবার 520। তাহলে আমাদের কারেক্টেড ব্যালেন্স দাঁড়াইলো কত? 2,70,000 টাকা। আর ব্যাংকের হচ্ছে কি তাইলে?
ব্যাংক হচ্ছে XYZ, এখন আমি ব্যাংকের গুলা করি, 4 আর 5 ছিল ব্যাংক রিলেটেড। XYZ issued check of 50,000 that have not been cleared by the bank. তাহলে ব্যাংক এখনো কমায় নাই, কিন্তু 2 দিন ওয়েট করলে ব্যাংক কমায় ফেলবে না, মাইনাস হবে। মাইনাস করি। আর XYZ deposit 20,000 but did not appear in bank statement, তাহলে এটা ব্যাংকে যোগ হবে জমা দিয়ে দিছে, তাহলে আমি বাড়াইছি, ব্যাংক বাড়াই নাই, তাহলে ব্যাংকের বাড়াইতে হবে কত, 20,000। তাহলে ব্যাংকের এই দুইটা জিনিস কারেক্ট করা উচিত, যদিও এগুলা টাইমিং ডিফারেন্সের জন্য টেম্পোরারি, কালকেই ঠিক হয়ে যাবে, পাপুস ঠিক হয়ে যাবে যখন নোটিফাই হবে। আর এগুলো হচ্ছে আপনার অ্যাডজাস্টিং। তাইলে এগুলার জন্য আমরা জার্নাল দিচ্ছি, এই দুইটার জন্য দেই নাই। তো এখন আমাদের ব্যাংক ব্যালেন্স দাঁড়াইলো 270, কারেক্টেড ব্যাংক ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্সও দাঁড়াইলো 270। এখন দেখি, এই যে দেখেন আনসার আছে 270 270, ফাইন। আর এখানে হচ্ছে প্রত্যেকটার এক্সপ্লেনেশন আছে। নট স্পেন্ডিং টাইম অন দিস, আমরা হচ্ছে পরের, আচ্ছা তা ডান, উই আর ডান উইথ ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশন কি বুঝছেন সবাই, মানে কোনো ডাউট আছে? জি স্যার, বুঝছি স্যার। স্যার এটা বুঝতে পারছি স্যার, আমার একটা কোশ্চেন ছিল বলেন বলেন। স্যার। ব্যাংক, আমরা ক্রেডিটরকে কোনো চেক দিলাম, চেক সেটা হচ্ছে আমার 6 মাসের বেশি হয়ে গেল, ক্রেডিটর সেটা ইস্যু করে নাই, তো সেই ক্ষেত্রে 6 মাস পরে কি আমরা ওটা অ্যাডজাস্ট করে দিব আবার? এটাকে বলে হচ্ছে স্টেল চেক, মানে বাসি চেক। আমরা 6 মাস আগে ইস্যু করছি চেক, 6 মাসেও যদি প্রেজেন্ট না হয়, তাইলে এটা কি হয়ে গেল, এখন কিন্তু এটা রিকনসাইলিং আইটেম নাই, এটা হয়ে গেছে অ্যাডজাস্টিং আইটেম। অ্যাডজাস্টিং এ চলে যাবে কিনা? কারণ রাইট, কারণ এটার জন্য সে কিন্তু আর এটারে কনভার্ট করতে পারবে না ক্যাশে, সে আমার কাছে আবার আসতে হবে, আমি ওটা আবার চেক ইস্যু করতে হবে। তাইলে এই যে আমি স্টেল চেক হইলো, এটার আমি প্রথমে রিভার্স করে দিতে হবে, তারপরে সে যখন আবার একটা চেক ক্লেম করবে তখন আমার আবার ওরে পেমেন্ট করতে হবে। মানে এটা ব্যাংকের অ্যাকাউন্টে কিছু হবে না, আমার এন্ডেই কারেক্ট করতে হবে, এটা অ্যাডজাস্টিং এন্ট্রি হয়ে যাবে তখন। এখন তো স্যার পার্টিকে চেক দিলে বলে দেওয়া হয় অমুক দিনে প্রেজেন্ট করতে হবে। এখন তো কোনো কোনো কোম্পানি চেক দেওয়ার সাথে সাথে বুক করে না তো স্যার। হ্যাঁ মানে ওনার কোশ্চেনটা হচ্ছে, ধরেন আমি কাউরে চেক দিলাম, হ্যাঁ, এখন চেক তো সে এনি টাইম ভাঙাইতে পারে, আপ টু আনটিল মানে মানে 6 মান্থ পর্যন্ত এটা ভ্যালিড থাকে চেক রাইটিং ডেটটা, তাই না? তাহলে 6 মাসের মধ্যে এটা কিন্তু রিকনসাইলিং আইটেম, কারণ আমি যখন চেক দিছি আমি কিন্তু পেয়েবল ডেবিট ব্যাংক ক্রেডিট করে ফেলছি, তাহলে আমার এন্ডে যা করা ছিল আমি করে ফেলছি, এখন সে ব্যাংকে প্রেজেন্ট করে নাই, তাহলে এটা আনপ্রেজেন্টেড চেক। আনপ্রেজেন্টেড চেক কি, এটা রিকনসাইলিং আইটেম না, এটা হচ্ছে সরি অ্যাডজাস্টিং আইটেম না, রিকনসাইলিং আইটেম, মানে একদিন 2 দিন ওয়েট করলে সে প্রেজেন্ট করবে, কিন্তু সে একদিন 2 দিন পরেও সে ব্যাংকে প্রেজেন্ট করলো না, ব্যাংক কমে না, 6 মাস পরেও ব্যাংক কমে নেই, তাহলে এখন এই চেক থেকে আমার কোনোভাবে আর ব্যাংক ব্যালেন্স কমবে না। তাইলে কি হয়েছে, ব্যাংকে আর চেঞ্জ হবে না, আমার চেঞ্জ করতে হবে। আমি যে ক্যাশ ব্যালেন্স কমায় রাখছি সেটা একটা পার্মানেন্ট ডিফারেন্স হয়ে গেল, এটা তো আর টেম্পোরারি ডিফারেন্স থাকলো না, ওই চেকটা তো এখন ইউজলেস হয়ে গেল। এখন তাইলে সে মানে আমার কাছ থেকে যে টাকা পেতো সে আমার কাছে আবার চেক রিকোয়েস্ট করবে, হ্যাঁ, তখন আমি তারে আবার চেক দিব। তাইলে আবার চেক দিতে গেলে কি হবে, এই ট্রানজেকশনটা যে করছিলাম এটা আমার রিভার্স করে দিতে হবে আবার। আমি আবার হচ্ছে ধরেন ব্যাংক ডেবিট পেয়েবল ক্রেডিট করব, তারপরে আবার হচ্ছে ওদের পেয়েবল ডেবিট ব্যাংক ক্রেডিট করব। মানে আমি 6 মাস পর্যন্ত তো এটা রিকনসাইলিং আইটেম ফালায় রেখে দিলে আপনার 6 মাস 1তম দিনে এটা কিন্তু অ্যাডজাস্টিং আইটেম হয়ে যাবে, বুঝছেন? ওকে, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার যেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশনে আমাদের স্যার প্রিভিয়াস স্লাইডটাতে একটু যাবেন। সরি, স্যার প্রিভিয়াস স্লাইডটাতে একটু যাবেন স্যার, ব্যাংক রিকনসিলিয়েশনের। আমি বুঝতে পারিনি, আরো একটু কাইন্ডলি বলেন। স্যার স্লাইডটা চেঞ্জ হয়েছে, প্রিভিয়াসটাতে যাবেন আচ্ছা স্যার। সরি, হ্যাঁ হ্যাঁ বলেন, এটা নাকি এটা? তার আগেরটা স্যার। এটা রাইট, হ্যাঁ জি স্যার, পরেরটা স্যার, এটা যেখানে কোশ্চেনটা, ট্রানজাকশন গুলো ছিল স্যার। জি স্যার, হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা বলেন বলেন। এখানে স্যার যেটা হচ্ছে স্যার, ব্যাংক স্টেটমেন্টে ফেব্রুয়ারি মাসের এন্ডিং ব্যালেন্স দেখাচ্ছে 3 লাখ টাকা। রাইট তাহলে রাইট, স্যার আমার তো হচ্ছে মান্থ এন্ডে তো 3 লাখই ব্যালেন্স থাকা উচিত, বা হচ্ছে এটা তো যেহেতু ব্যাংকে আমাকে কনফার্ম করতেছে, তাহলে আমি যখন স্যার রিকনসিলিয়েশন করতেছি তখন 2,70,000-এ নামলো আর কি।
এইটা আচ্ছা, আমার এটার কাছে দুইটা একটু মেথড আছে। ব্যাংক রিকনসিলিয়েশনের ধরেন দুইটা মেথড আছে। একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের সাথে ম্যাচ করানো। তখন কি হবে? তখন হবে যদি আমরা ভুল করি আমরা কারেক্ট করব, যদি ব্যাংক ভুল করে আমরাও ভুল করব, তাহলে ব্যাংকের সাথে মিলবে। বুঝছেন? মানে হচ্ছে আমরা কোনো কারণে আমাদের ব্যাংক বাড়াইছি, তাইলে ভুলে বাড়াইছি আমরা কমাই ফেলবো। আমরা ভুলে কমাইছি, তাহলে এখন আমরা বাড়াবো। ব্যাংক ভুলে আমাদের অ্যাকাউন্ট কমাইছে, তাহলে আমরাও কমাইবো এখন। আর ব্যাংক ভুলে আমাদের অ্যাকাউন্ট বাড়াইছে, আমরাও বাড়াবো। যদি এটা করেন তাইলে আমাদের গোল হবে কি, ব্যাংক স্টেটমেন্টের সাথে ম্যাচ করা। এটা একটা। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখেন এগুলা সব ঠিকই আছে, অ্যাডজাস্টিং আইটেম গুলা। হ্যাঁ, তখন আমার এই জায়গাতে আর দুইটা জিনিস নিতে হবে। এই যে টেম্পোরারি যে ডিফারেন্স, চেক ইস্যু করা হয়েছে যেটা এখনো ক্লিয়ার করা হয় নাই ব্যাংকে, তাইলে হচ্ছে আমরা ব্যাংক কমায় ফেলছি 50,000 টাকা, রাইট? জি স্যার, কিন্তু ব্যাংক কমায় নেই, তাহলে আমরা কমায় ফেলছি, তাহলে আমরা বাড়াবো। তাহলে এখানে যোগ আমরা করতে হবে 50 যোগ আমাদের। করব। আচ্ছা, পরেরটা, ব্যাংক ডিপোজিট ডিপোজিট মানে কেউ ডিপোজিট করছে ব্যাংকে ঢুকে নাই, কিন্তু আমরা বাড়ায় ফেলছি, তাহলে আমরাই কমাবো। আমরা বাড়ায় ফেলছি, ব্যাংক বাড়ায় নাই, তাহলে আমরা কমাবো। তাহলে এখন দেখেন কি হইলো, আমার সাম 3 লাখ। এটা মিলছে ব্যাংকের সাথে? মিলছে। জি এটা স্যার, হচ্ছে আরেকটা মেথড। এটা এরর কারেক্টিং মেথড না, এটা হচ্ছে ব্যাংকের সাথে স্টেটমেন্ট ব্যালেন্স ম্যাচ করা মেথড। সেক্ষেত্রে কি হবে? আমার ভুল, হ্যাঁ ধরেন আওয়ার এরর্স, আমরা কারেক্ট করব। মানে কে কারেক্ট করবে? আবার ব্যাংকের এরর, হ্যাঁ এটা আমরা এরর করব। কোনো কারণে ব্যাংক ভুলবশত আমার অ্যাকাউন্টে 10,000 টাকা ট্রান্সফার করে দিছে। করা উচিত ছিল রহিমের অ্যাকাউন্টে, আমার নাম করিম, আমার অ্যাকাউন্টে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে 3 লাখ টাকা হয়েছে, তাহলে এটা কি ব্যাংকের ভুল না? জি স্যার। এখন আপনার কারেক্ট ব্যালেন্স কোনটা হওয়া উচিত? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি আপনার এন্ড গোল কি, ব্যাংকের ব্যালেন্সের সাথে ম্যাচ করা নাকি কারেক্টটা করা? 2,90,000 হওয়া উচিত আমাদের 2,90,000 হিসেবে। হওয়া উচিত, কারণ ওভার লং টার্ম 2,90,000 হবে। তাহলে এতক্ষণ আমরা যে মেথড করলাম, তখন আমরা কিন্তু এটা ব্যাংকের ভুল, ব্যাংকে নোটিফাই করে ব্যাংক থেকে কমাইতাম 10,000, তাইলে 3 লাখ না হয় 2,90,000 হতো, আমার এখানেও 2,90,000 ম্যাচ করতাম। কিন্তু আপনি যেটা বলতেছেন ওটা আরেকটা মেথড আছে, যদি এটা ঠিক না, এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের সাথে ম্যাচ করা। সেক্ষেত্রে আমরাও ভুল করতে হইতো, তাহলে আমরাও আমাদের অ্যাকাউন্টে 10,000 টাকা যোগ করে ফেলতাম। এটার লাভ কি? এটার লাভ হচ্ছে এক্সটার্নাল ডকুমেন্টে আমরা কারেক্ট বেস ধরে ওইটার সাথে ম্যাচ করে ফালায় রাখা। অডিটরে যেটা কনফার্ম করছে, হ্যাঁ সেটা আমরা অডিটরে দেখায় দেওয়া যে ভাই আপনি আমার ব্যালেন্স এত আছে এবং এটাই কনফার্ম করছে ধরেন। হ্যাঁ, মানে ওটার উপরে সে রিলাই করলো, কিন্তু এটা আসলে উচিত না। কারণ আলটিমেটলি দেখেন ওটা তো একটা এরর, এবং এরর নিয়ে তো আপনি রিপোর্ট করতে পারেন না। তাহলে মানে এই মেথডটা কারেক্ট হওয়া উচিত, যেটা হচ্ছে এরর কারেকশন মেথড। এই দুইটা এখানে না, এই দুইটা উপরেই অ্যাডজাস্ট হওয়া উচিত। এবং অ্যাকচুয়ালি কারেক্ট ব্যালেন্স শুড বি 270। এই যে আমরা বলতেছি টাইমিং ডিফারেন্সের জিনিসগুলা, সেগুলা ওকে মিলবে, বাট নট এট 31st, মানে আমরা যে পিরিয়ড 28 ফেব্রুয়ারিতে মিলবে না। 28 ফেব্রুয়ারি ব্যালেন্স শিটে কিন্তু আপনার কারেক্ট ফিগার শুড হ্যাভ বিন 2,70,000। এখন ব্যাংক তো অডিটরে কনফার্ম করছে 3 লাখ, তাইলে আপনি 2,70,000 দিলে ব্যাংক তো বলবে কি ভাই ম্যাচ হয় না কেন? তখন এই জন্যই তো ব্যাংক রিকনসিলিয়েশন, এই জন্যই তো আপনি এই আইটেম গুলো দেখাবেন যে ভাই তুমি সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট চেকিং বলে না একটা প্রসিডিউর আছে না অ্যাকাউন্টিং মানে অডিটিং এ, সাবসিকুয়েন্ট চেক এসে দেখবে আসলেই পরে 2-3 দিন পরে এই দুইটা আইটেম ঘটছে কিনা। বুঝছেন? তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন অডিটর নেবে, ব্যাংক কনফার্মেশন নেবে এবং সাবসিকুয়েন্ট চেক করবে, তাইলেই এই প্রসিডিওরটা কমপ্লিট হবে এবং আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কারেক্ট ফিগার দেবে। ক্লিয়ার? ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা আমরা দেখি যে অ্যাকাউন্টিং এর টাইপস অফ এরর। আর 10 মিনিট আছে। ওকে, ব্রডলি স্পিকিং হচ্ছে আমাদের দুই ধরনের এরর হতে পারে।
এক ধরনের এররের কারণে আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলবে না। সেটা কোনটা? যদি কোনো কারণে আমার ডেবিটের সমান ক্রেডিট না থাকে, হুইচ ইজ কাইন্ড অফ ইম্পসিবল, অথবা অনেকটাই মানে ইম্পসিবল ফর কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, কারণ ওইখানে ডেবিট আর ক্রেডিট ম্যাচ না হলে এন্ট্রি নেবে না, 0.0001 গ্যাপ থাকলেও নেবে না। তাইলে এক ধরনের এররের কারণে আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলে না, মানে ডেবিট আর ক্রেডিট সমান হয় না। সেই এরর গুলো ইজিলি ডিটেক্ট করা যায়। আরেক ধরনের এরর আছে যেগুলার কারণে আমার ট্রায়াল ব্যালেন্স মিলতে কোনো সমস্যা হয় না, মানে ডেবিট ক্রেডিট মিলে যায় ট্রায়াল ব্যালেন্সের, স্টিল আমার এরর থেকে যাইতে পারে। সেই এররটাকে আমরা 5টা ভাগে ভাগ করছি: অমিশন, কমিশন, ট্রান্সপোজিশন, কম্পেনসেটিং, প্রিন্সিপাল। হ্যাঁ, তাহলে অমিশন এরর, কমিশন এরর, ট্রান্সপোজিশন এরর, কম্পেনসেটিং এরর, এরর অফ প্রিন্সিপাল। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অমিশন, এটা নাম শুনে কি মনে হচ্ছে? যে আমার হচ্ছে একটা ট্রানজেকশন কমপ্লিটলি বাদই পড়ে গেছে, শুধু ডেবিট পার্ট বা শুধু ক্রেডিট পার্ট না, পুরো ট্রানজেকশনটাই বাদ পড়ে গেছে। তাহলে কি আমার ট্রায়াল ব্যালেন্স মিলবে? জি স্যার, মিলবে, কোনো তো ইম্প্যাক্ট হবে না তখন। কোনো ইম্প্যাক্টই হবে না, ডেবিটেও হবে না, ক্রেডিটও হবে না। ধরেন আপনি 100 টাকা হচ্ছে আপনার সেলস, এটা আপনি ভুলে রেকর্ডই করেন নাই একটা ইনভয়েস, তাহলে কি আপনার রিসিভেবলও বাদ পড়ছে 100 ডেবিট, সেলসও বাদ পড়ছে 100 ক্রেডিট। তাহলে তো আপনি পুরোপুরি যে বাদ গেল, একটা ট্রানজেকশন আপনি আদৌ রেকর্ডই করলেন না, আপনার ট্রায়াল ব্যালেন্স তো বাকিগুলো নিয়ে মিলে যাবে। নিদার এ ডেবিট নর এ ক্রেডিট ইজ রেকর্ডেড, বাদই পড়ে গেছে। তাহলে এটা ধরেন একটা এরর, যে আমার একটা ট্রানজেকশন কমপ্লিটলি অমিটেড হয়ে গেছে, ইদার ইন দ্য লেজার অথবা ট্রায়াল ব্যালেন্স ইটসেলফ। এ কারণে আমার একটা ডেবিটও বাদ ক্রেডিটও বাদ আমার মিলবে। 2 নম্বর হচ্ছে কমিশন এরর। কমিশন এরর হচ্ছে একটা ডেবিট অথবা ক্রেডিট পোস্ট করছি টু দ্য কারেক্ট সাইড অফ দ্য নমিনাল লেজার বাট ইনটু এ রং অ্যাকাউন্ট। আমি রহিমের কাছ থেকে 100 টাকা পেয়ে আমি জার্নাল দিলাম ব্যাংক ডেবিট মানে ক্যাশ ডেবিট, করিম ক্রেডিট, তাহলে আমার মিলবে ট্রায়াল ব্যালেন্স? জি স্যার, মিলবে। মিলবে, কারণ আমি কিন্তু স্টিল একটা ডেবিট একটা ক্রেডিট করছি, কিন্তু রহিমের জায়গায় আমি করিমের অ্যাকাউন্ট ক্রেডিট করছি। আমি ধরেন অফিস সাপ্লাইজ কিনলাম 100 টাকা, অফিস সাপ্লাইজ ডেবিট না করে 100 টাকা আমি পারচেজ ডেবিট করলাম, মিলবে? ট্রায়াল ব্যালেন্স মিলবে কিন্তু মিলবে, কারণ আপনার কি হবে, আমার ওই আমি অফিস সাপ্লাইজ কিনলাম 100 টাকা, 100 টাকার অফিস সাপ্লাইজ ডেবিট, পেয়েবল ক্রেডিট 100 টাকা। এখন আমার 100 টাকা অফিস সাপ্লাইজ না বলে আমি বলতেছি অফিস ইকুইপমেন্ট, না অফিস ইকুইপমেন্ট না, আমি বলি ধরেন আরেকটা এক্সপেন্সিভ বলতেছি, স্যালারি এক্সপেন্স বলতেছি বা ইউটিলিটি এক্সপেন্স বলতেছি, যেটা আমার কমিশনের। কমিশনের মানে হচ্ছে রং অ্যাকাউন্টে লেখা, রহিমের জায়গায় করিম, স্যালারির জায়গায় ধরেন আপনার রেন্ট, এরকম। ট্রান্সপোজিশন এরর অলরেডি আমরা পড়ছি, দুইটার ডিজিট যদি উল্টাপাল্টা হয়ে যায়, আমি 91 টাকার হচ্ছে ধরেন স্যালারি দিয়ে আমি রেকর্ড করলাম 19 টাকা, অথবা আমি 65 টাকা রেন্ট দিয়ে আমি 56 লিখলাম, তাহলে তো বোথ সাইডে কিন্তু আমার 55 এর জায়গায় মানে 56 এর জায়গায় 65 হচ্ছে। তাইলে এরর গুলা মানে ডিজিট গুলা হচ্ছে প্লেস চেঞ্জ করতেছে এমন ভাবে বোথ ডেবিট এবং ক্রেডিটে ইকুয়াল অ্যামাউন্টই পড়তেছে, তাইলে আমার ট্রান্সপোজ হয়ে নাম্বারটা অ্যাকাউন্ট মিলে যাচ্ছে, ট্রায়াল ব্যালেন্স কোনো সমস্যা হচ্ছে না। কম্পেনসেটিং এরর, কম্পেনসেটিং এরর হচ্ছে মানে আপনি ডেবিট সাইডের একটা এরর এক্স্যাক্টলি ক্রেডিট সাইডের আরেকটা এরর দিয়ে অফসেট হয়ে যাওয়া। ধরেন আমি কোনো কারণে কোনো একটা এক্সপেন্স 10 টাকা কম লিখলাম, 50 টাকার জায়গায় 40 টাকা লিখলাম, তাহলে আমি ক্রেডিট সাইডেও কোনো একটা পেয়েবল ধরেন 100 টাকার জায়গায় 90 টাকা লিখবো, তাহলে 10 টাকা যে ডেবিট সাইডে কম, এক্স্যাক্টলি ক্রেডিট সাইডেও 10 টাকা কম দিয়ে অফসেট হয়ে গেল। একটা এরর যখন আরেকটা এররকে কমপ্লিটলি এলিমিনেট করে ফেলে, এটা হচ্ছে কম্পেনসেটিং এরর। আর লাস্ট ওয়ান হচ্ছে এরর অফ প্রিন্সিপাল, যে আমি অ্যাসেট কিনলাম কিন্তু আমি এক্সপেন্স হিসেবে সেটা রেকর্ড করলাম, তাহলে কি হলো, আমার ডেবিট তো ঠিকই হইলো, ক্রেডিটও ঠিকই হইলো, কিন্তু অ্যাসেটের জায়গায় হয়ে গেল এক্সপেন্স, অথবা ভাইস ভার্সা, এক্সপেন্সের জায়গায় হয়ে গেল অ্যাসেট। ক্যাপেক্স এর ওপেক্স করলাম, ওপেক্স এ ক্যাপেক্স করলাম। যেমন ওই যে তখনের এক্সাম্পলটা, ল্যান্ড আমি কিনলাম 10,000 টাকা দিয়ে, 500 টাকা আমি রেজিস্ট্রেশন ফি করলাম, তাইলে আমি 10,500 টাকা ল্যান্ড ডেবিট ক্যাশ ক্রেডিট না করে ধরেন আমি 10,000 টাকা ল্যান্ড ডেবিট, 500 টাকা এক্সপেন্স ডেবিট,
মানে লিগাল চার্জ, আর 10,500 টাকা ক্রেডিট করলাম। তাইলে এখানেও আমার ভুল হবে, মানে ধরা পড়বে না রেওয়া মিলে, কারণ ডেবিট ক্রেডিট মিলে যাবে, কিন্তু প্রিন্সিপালের এররটা কিন্তু ঠিকই রয়ে যাবে। এবং এটা কেন ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আমরা ডিটেইলি ডিসকাশন করছি, যে আপনি যদি ক্যাপেক্স এর ওপেক্স বানান তাহলে আপনার প্রফিট কমে, আর ওপেক্স এ ক্যাপেক্স বানালে প্রফিট বাড়ে। তাহলে প্রফিট ম্যানিপুলেশন করার জন্য এরর অফ প্রিন্সিপাল করা যায় বা করতে হয়। ক্লিয়ার কি 5 টাইপের এরর গুলা কি কি? জি স্যার, ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয়, আরে কি, ওকে তাইলে আমাদের আচ্ছা আচ্ছা এর আগে হচ্ছে এরর কারেকশন প্রসেস বলি, যে আমরা এরর কিভাবে কারেক্ট করব। জাস্ট কেটে দিয়ে নতুন একটা অ্যামাউন্ট লিখবো অ্যাকাউন্টে, মানে অ্যাকাউন্টিং এ ওইটা করা যাবে না। স্যার রেকটিফাই জার্নাল দিতে হবে। রাইট, আমাদের রেকটিফাইং জার্নাল দিতে হবে বা কারেক্টিং জার্নাল অ্যাকাউন্ট আর জার্নাল এন্ট্রি দিতে হবে। কম্পিউটার সিস্টেম হচ্ছে আপনার অ্যাকসেপ্ট করবে না কোনো জার্নাল যদি ডেবিট আর ক্রেডিট ম্যাচ না করে, কিন্তু স্টিল কম্পিউটারের সিস্টেমেও কিন্তু এরর থাকতে পারে। কোন এরর? এইগুলা। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে এরর যখন আইডেন্টিফাই হবে তখন সেটা জার্নাল এন্ট্রি দিয়ে কারেক্ট করতে হবে। ধরেন আমি জানি না যে কারেক্টটা কি হবে, আমি তো ফালায় রাখতে পারি না, আমি টেম্পোরারিলি হচ্ছে ডেবিট ক্রেডিট মিলাইতে হবে। তখন যেই লেগটা কি হবে জানি না, সেই লেগটাকে আমরা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে কারেন্টলি মানে টেম্পোরারিলি বন্ধ করব। ধরেন আমি ক্যাশ টাকা পাইছি, আমার ব্যাংকে টাকা ঢুকছে, কিন্তু আমার হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন আমি এখনো জানি না, বুঝতেছি না কোথা থেকে ঢুকছে। তাহলে ব্যাংকে যেহেতু টাকা ঢুকছে, আমি তাহলে আমার ক্যাশ এট ব্যাংক বাড়াই, ক্যাশ এট ব্যাংক ডেবিট করলাম, ক্রেডিট কার্ড থেকে আসছে আমি জানি না, তাহলে সেটা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। যতদিন না আমি খুঁজে বের করতে পারবো কে কে পাঠাইছে ততদিন সাসপেন্স অ্যাকাউন্ট। যদি আমরা একদিন জানতে পারি যে এটা রহিম করিম পাঠাইছে, তখন রহিম করিম হয়ে যাবে ক্রেডিট, সাসপেন্স হয়ে যাবে ডেবিট। তাইলে সাসপেন্স একবার ক্রেডিট ছিল, এখন ডেবিট, সাসপেন্সটা 0 হয়ে যাবে অটোমেটিক্যালি। থাকবে কি রহিম বা করিম যেই পাঠাইছে সে ক্রেডিট আর ক্যাশ আগে ডেবিট। তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট হচ্ছে কি, এটা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, এটা কিন্তু আজীবন কন্টিনিউ করা যাবে না। এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের পরে ফাইনালাইজেশনের সময় অবশ্যই এটা 0 করতে হবে। 0 করতে হবে মানে এরকম না যে আমি আরেকটা এরর করে 0 করব, মানে এরর গুলা কারেক্ট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এবং কারেক্ট করতে হবে। তাইলে সাসপেন্স অ্যাকাউন্টটা ক্লিয়ার করতে হবে। যদি এররটা আমাদের ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার পরে বের হয়, তখন আমাদের অনেক সময় প্রফিটের মধ্যে এই এররের ইম্প্যাক্টটা দেখাইতে হইতে পারে, যে আমাদের গ্রস প্রফিট কতটুকু ইম্প্যাক্টেড হয়েছিল ফর দিস এরর, এবং কারেকশন করার পরে এখন এটার ইম্প্যাক্ট প্রফিটে কত। তাই প্রসেসটা কি? প্রসেস হচ্ছে আমি প্রথমে আইডেন্টিফাই করব এররটা, অথবা ইনকারেক্ট এন্ট্রি কি দিছি সেটা বাইর করব, মানে হোয়াট ওয়াজ পোস্টেড। তারপর আমি বাইর করব যে আমার কি পোস্ট করা উচিত ছিল, হোয়াট শুড হ্যাভ বিন পোস্টেড। তার মানে আমার বুঝে ফেলতে হবে যে আসলে কারেক্ট এন্ট্রি কি হবে। 3 নম্বরে আমার কারেকশনটা দিতে হবে। কারেকশনটা দেওয়ার জন্য আমি কি করব, যেটা আমার করা উচিত ছিল সেটা এখন করব, মানে পোস্ট দা কারেক্ট এন্ট্রি। যেটা ভুল করছি সেটা উল্টায়া দিব, রিভার্স করে দিব, রিভার্স দা ইনকারেক্ট এন্ট্রি। তাইলে আমার কারেকশন হবে। তাহলে কারেক্ট করতে হলে আমার কি করতে হবে, যে ভুলটা করছি সেটাকে উল্টাইতে হবে, আর যেটা কারেক্ট হওয়া উচিত ছিল সেটা রেকর্ড করতে হবে। ক্লিয়ার? কেউ যদি এইখানে 9টারই আনসার দিতে পারেন তাইলে ওর কোনো কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা নাই, সে ক্লিয়ারলি বুঝছে। আমাকে নিচের এররগুলা কারেক্ট করে বলেন এবং প্রত্যেকটা ক্লাসিফিকেশন বলেন, এটা কোন ধরনের এরর। ক্রেডিট পারচেজ ফ্রম রাঘু 20,000, 1 নম্বরে ওয়্যার নট রেকর্ডেড, এটা কোন ধরনের অমিশন এরর? এটা স্যার, এটা অমিশন অমিশন স্যার। এরর। তাহলে এটার জন্য কি করতে হবে, কারেকশন এন্ট্রি কি? এটা ক্রেডিট পার্সেস ডেবিট করতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করতে হবে। হ্যাঁ, মানে পারচেজ ডেবিট, রাঘু ক্রেডিট, রাইট। জি 2 নম্বরে ওয়্যার রেকর্ডেড অ্যাজ 10,000, এটা কি মানে কি কারেকশন, মানে সরি মানে কোন ধরনের ভুল? এটা স্যার কম লেখছে, কি এন্ট্রি এটা তো স্যার লেখার ভুল, ওটা কি ভুল যেন বলে, স্যার ট্রান্সপোজিশন এরর। ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন কেন হলো? এটা কি উল্টাইছে কোনো কিছু? না স্যার, কম এটা লেখছে। দুইটা হইতে পারে, একটা হইতে পারে এটা কম্পেনসেটিং এরর। কম্পেনসেটিং মানে ডেবিটে যতটুকু বাদ পড়ছে ক্রেডিটেও ততটুকুই বাদ পড়ছে, 10,000 10,000। অথবা এটা কমিশন এরর হইতে পারে,
আমি লেখার সময় কমিট করতে গিয়ে ভুল করছি। হ্যাঁ, তো নর্মালি আমাদের বইয়ের ডেফিনিশনে কমিশন এরর মানে হচ্ছে রং অ্যাকাউন্টে লেখা। অ্যাকাউন্ট তো এখানে ঠিকই আছে, তাইলে এটাকে আমরা বলবো কম্পেনসেটিং এরর, মানে ডেবিট থেকে যত টাকা কম ক্রেডিট থেকেও তত টাকাই কম। এখন এটা কারেকশন কি হবে? স্যার আবার 10,000 টাকা বাড়াইতে হবে। পারচেজ পার্সেস ডেবিট ডেবিট 10,000, রাঘু পেয়েবল ক্রেডিট ক্রেডিট 10,000। রাঘু ক্রেডিট, হ্যাঁ ওকে। 3 নম্বরে ওয়ার রেকর্ডেড অ্যাজ 25,000। এটা স্যার বেশি করছে, আবার আবার 5,000 টাকা কমাইতে হবে। পার্সেস ক্রেডিট করতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করতে হবে 5,000 টাকা। রাঘু ডেবিট পারচেজ ক্রেডিট 5,000 জি ওয়ার স্যার। নট পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট। মানে এক সাইডে ভুল করছে। রাইট, তাহলে ক্যাশ ফ্লো ঠিকই হয়েছে, জি। তাহলে ক্যাশ ক্রেডিট হয়েছে কিন্তু ওর অ্যাকাউন্টে যায় নাই, ডেবিট হয় নাই। রাঘুর অ্যাকাউন্টে পোস্টিং হয়নি। সরি, ক্যাশ কেন হবে? আমরা তো আগে করতেছি। দেখুন আরেকটা কি, ওয়ার নট পোস্টেড হিজ অ্যাকাউন্ট মানে পারচেজ ঠিকই হয়েছে ডেবিট, কিন্তু রাঘু ক্রেডিট হয় নাই। তাহলে এটা কি ভুল? বুঝতেছেন বাকিরা? এটা হচ্ছে ওই ধরনের ভুল যেটার কারণে রেওয়ামিল মিলবে না। এটা এরর্স ডিটারিং ট্রায়াল ব্যালেন্স টু ম্যাচ। কারণ আপনি একটা সাইড লিখছেন ওয়ার নট পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট, মানে কি পারচেজ ডেবিট করছেন, ক্রেডিট করেন নাই রাঘুরে। তাহলে ক্রেডিট কি হবে এখন? মানে আপনি করে রাখছেন সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট করে রাখছেন। তাহলে এটা কারেক্ট করতে হলে কি করতে হবে? আর সাসপেন্ড অ্যাকাউন্ট ডেবিট আর রাজুকে ক্রেডিট করতে হবে। রাইট, সাসপেন্স ডেবিট রাঘু ক্রেডিট। 5 নম্বর ওয়ার পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট অ্যাজ 2,000, এটা কি? 18,000 টাকা ওর অ্যাকাউন্টে পোস্টিং দিতে হবে। হ্যাঁ, মানে এটা কি রাঘুরে এরর? পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট এত। কম্পেনসেটিং এরর, ডেবিট থেকে 18 কম ক্রেডিট থেকে 18 কম, ইকুয়াল অ্যামাউন্ট বাদ পড়ছে ডেবিট থেকে ক্রেডিট থেকে। তাহলে এখানে কি করতে হবে? আরো পারচেজ ডেবিট 18,000, রাঘু ক্রেডিট 18,000। ওয়্যার পোস্টেড টু রিঘাবস অ্যাকাউন্ট, তাহলে কি পারচেজ ডেবিট হয়েছে রিঘাব ক্রেডিট হয়েছে। তাইলে আমাদের কি করতে হবে? ভুলটারে কারেক্ট করলে প্রথমে যেটা ভুল করছি সেটাকে উল্টাইতে হবে। রিঘাব ডেবিট পারচেজ ক্রেডিট, উল্টা দিলাম ভুলটাকে। দেন রেকর্ড করতে হবে যেটা কারেক্ট হওয়া উচিত ছিল সেটা, পারচেজ ডেবিট রাঘু ক্রেডিট। তাহলে দেখেন পারচেজ একবার ডেবিট হলো একবার ক্রেডিট হলো না, তাহলে কি থাকলো? থাকলো রিঘাব ডেবিট পারচেজ ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওয়্যার পোস্টেড টু দ্য ডেবিট অফ রাঘুস অ্যাকাউন্ট। এটা স্যার উল্টাই দিতে হবে স্যার, উল্টাই দিয়ে আবার নতুন করে দিতে হবে। এটা ভুল আচ্ছা, দিছে। এটা রাঘুর ভুল দিছে। ক্রেডিট হবে। জি স্যার। তাইলে প্রথমে ওয়্যার পোস্টেড টু রাঘুর অ্যাকাউন্ট, তাহলে রাঘু ডেবিট করছি আমরা, তাহলে রাঘুর এখন করবো ক্রেডিট। আর জি ডেবিট স্যার। হবে কি তাহলে? পার্সেস পারচেজ ডেবিট রাঘু ক্রেডিট কত টাকা? 20,000। 20,000। তাহলে কি কারেক্ট হয়ে গেল? 40,000 নাকি আমরা ভুলটা কারেক্ট মানে উল্টাইলাম? এখন কারেক্ট আবার লিখতে হবে। জি স্যার, একটা আবার দিতে হবে। তাহলে এখন আবার পারচেজ ডেবিট রাঘু ক্রেডিট, তাহলে পারচেজ দুইবার ডেবিট হইলো, রাঘু দুইবার ক্রেডিট হইলো, তাইলে 40,000 টাকা কারেক্ট করতে হইলো। জি স্যার। এটা কেন সেটার উত্তর এখানে আছে, দেখতেছি। এরপরে ওয়্যার পোস্টেড টু দ্য ডেবিট অফ রিঘাব অ্যাকাউন্ট, সেম জিনিস। তাহলে এবার রিঘাব ক্রেডিট রাঘু ডেবিট 40,000 ডাবল। লাস্টেরটা ওয়্যার রেকর্ডেড থ্রু সেলস বুক। সেলস বুক মানে কি? তাহলে আমি ওরে রিসিভেবল বানাই ফেলছি, তাহলে রাঘুরে বানাইছি রিসিভেবল। তাইলে এখন সেলস করব ডেবিট, রাঘু করব ক্রেডিট, তাহলে ভুলটা কারেক্ট হলো। এরপরে পারচেজ ডেবিট রাঘু ক্রেডিট। তাইলে আপনি যদি অপোজিট ডিরেকশনে ভুল করেন, ডেবিটকে যদি ক্রেডিট করেন, তখন সেটা ভুল করতে হলে ডাবল অ্যামাউন্ট আপনি ডেবিট করতে হয়। অথবা ক্রেডিটকে ডেবিট করছেন, সেটাকে ভুল মানে ঠিক করতে হলে ডাবল করতে হয়। কেন ডাবল করতে হয় দেখেন, আপনার স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশ লাইন হচ্ছে আপনি ধরেন নর্থ সাইডে 10 কিলোমিটার রান করতে হবে, আপনি উল্টা দিকে রান করছেন 10 কিলোমিটার,
তাহলে এই পজিশন থেকে কারেক্ট জায়গায় যাইতে এখন কি আপনার 10 কিলোমিটার রান করলেই হবে নাকি ডাবল করতে হবে? ডাবল করতে ডাবল হবে। ডাবল 20 ডাবল করতে হয় কিলোমিটার। এই কারণে, কারণ একবার আপনি পোস্ট করলে হচ্ছে স্টার্টিং পয়েন্টে থাকেন, মানে ওইটা না থাকলে যা হইতো, কারেকশনটা তো আর হইলো না, আবার যে সামনে যেতে হবে সেটা তো হয় না। এই জন্য যদি অপোজিট ডিরেকশনে আপনি ভুল করেন তাহলে ডাবল কারেক্ট করতে হয়, বুঝছেন? তাহলে যারা এটা বুঝেন নাই তারা সময় নিয়ে 1 ঘন্টা লাগে এটা আবার দেখবেন, প্রত্যেকটা বোঝার ট্রাই করবেন, আমাকে কোশ্চেন করবেন নেক্সট ক্লাসে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। উইথ দিস আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। এখানে কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে, দিস ইজ ইউর হোমওয়ার্ক। আর এইখানে অ্যাডজাস্টিং দ্য ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স ইজ নাথিং। আমরা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স প্রথমে যেটা থাকে সেটার সাথে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি গুলা ডেবিট ক্রেডিট বসাই, বসানোর পরে যোগ বিয়োগ করে অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স আসে। এরকম একটা এক্সাম্পল আমরা নেক্সট ক্লাসে করব। টুডে উই আর ক্লোজিং আওয়ার সেশন। তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার 6 ডান। তাহলে আমাদের বাকি থাকবে কি দেখি, আমাদের ও মাই গড, আচ্ছা 7, 9, 10, 13, 15 ধরেন আমাদের আচ্ছা আপনাদের পরীক্ষা তো তাহলে এবার কবে হবে, এপ্রিলে নাকি? মে আছে 2 স্যার। তারিখ। মে 2 অনেক তারিখ। দেরি, উই হ্যাভ অ্যাম্পল টাইম, আমাদের অনেক সময় আছে, তাই না? কোনো সমস্যা নেই, আমরা আস্তে ধীরে ডিটেইলি ভালো মতো স্লোলি বুঝে বুঝে পড়বো। আমরা চ্যাপ্টার 6 শেষ করলাম উইথ মানে 6টা ক্লাসে না? ও মাই, আচ্ছা 1, 2, 3, 4, 5 আরো 5টা ক্লাস এট লিস্ট। তিনটা চ্যাপ্টার জন্য 6টা ক্লাস লাগাই দিলাম না? আচ্ছা আচ্ছা, আমরা ধরো 3-4টা, আমার যতদিন ক্লাস লাগে আমরা নিব, সমস্যা নাই, উই হ্যাভ টাইম, আপনাদেরও টাইম আছে। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে চ্যাপ্টার 1, 2 তো অবশ্যই আরেকবার পড়বেন, প্লাস 6 এর এখানে যত এমসিকিউ আছে প্লাস বইয়ে যা কিছু আছে সব সলভ করে আসবেন। কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে উই ক্যান ডিসকাস। ওকে, আজকে আর কোনো কোয়েশ্চেন কারো? গুড নাই।